হ্যাঁ রায়ান, শুনতেছ? আচ্ছা আসো আমরা শুরু করি, হ্যাঁ। আমরা গত ক্লাসে তোমার অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের প্রথম একটা লেকচার করছিলাম। সেখানে আর কি ইনিশিয়ালি কিছু ইন্ট্রোডাকশন কথা বলছি, আর হইতেছে আমরা একটু দেখছিলাম যে আমাদের জৈব যৌগ এত হওয়ার কারণ কি। এর পিছনে আমরা তিনটা কারণ দেখছিলাম। একটা হলো সমানতা বা আইসোমারিজম, আর একটা দেখছিলাম আমরা ক্যাটেনেশন বা শিকলীকরণ, আর এটা আরেকটা দেখছিলাম আমরা পলিমারাইজেশন বা পলিমাকরণ, ঠিক আছে। তিনটা কারণে সাধারণত আমাদের জৈব যৌগ অনেক বেশি। আর আমরা দেখছিলাম জৈব যৌগের একটু ইতিহাস দেখছিলাম, আর হলো জৈব যৌগ আর হলো অজৈব যৌগ এর কিছু পার্থক্য দেখছিলাম, ঠিক আছে। পার্থক্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটু ওইটাকে দেখো, পড়ার চেষ্টা করো। এটা কিন্তু রিটেনে মাঝে মাঝে আসে, ঠিক আছে। তবে এত ইম্পর্টেন্ট না, কারণ অর্গানিক কেমিস্ট্রিতে ওগুলোর সাথে তো অনেক হাজারো ইম্পর্টেন্ট টপিক আছে, তাই না। ওইটা একটু দেখো, কারণ লাগে ওই যে ফাজান্স ল, ওইখানেও কিন্তু আমাদের ওই যে ডিফারেন্সগুলো মেইনলি লাগে। তো আজকে আসো আমরা একটু ওপর থেকে আলোচনা করি, হ্যাঁ। আমাদের অর্গানিক কেমিস্ট্রি আমরা একটু ক্লাসিফিকেশনটা দেখবো আজকে। জৈব যৌগের ক্লাসিফিকেশন বা কি কি ভাগে ভাগ করা যায় এই জৈব যৌগকে, আমরা একটু এটা দেখবো। আর হইতেছে ফাংশনাল গ্রুপ দেখবো, হোমোলোগাস গ্রুপ দেখবো। আরেকটা বিষয় হলো নামকরণ, হ্যাঁ। এই নামকরণটাই আছে, এরপরের টপিকটা হলো নামকরণ। কিন্তু নামকরণটা আমরা একদিনে পড়বো না, এক একদিন একটু একটু করে খণ্ড খণ্ড করে পড়বো, ঠিক আছে। মানে প্রত্যেকটা টপিকের ভিতরে আমরা নামকরণগুলো আস্তে আস্তে ঢুকাই দিব। কারণ একবারে যদি নামকরণগুলো পড়তে চাও, দেখবা যে কিছুই মনে থাকতেছে না, কারণ এখনো তো আমরা কিছুই পড়ি নাই, তাই না। অ্যালকিন, অ্যালকেন, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড কিছুই তো পড়া হয় না। তো আমরা আগে নামকরণ দিয়ে কি করব। কিন্তু বইয়ের শুরুতেই দেখবা 6-7 পৃষ্ঠাতে নামকরণই দেওয়া আছে। তো আমাদের যখন যেটা দরকার তখন সেটা আমরা নিয়ে নিব। নামকরণটা কিন্তু সাধারণত লাগে। অর্গানিক কেমিস্ট্রি পড়বা অথচ তুমি কোনো যৌগের নামই জানবা না, সেটা কিন্তু আসলে হয় না। এটা আসেও মেইনলি ঢাকা ভার্সিটি, দেখবা প্রতি বছর একটা না দুইটা দিবেই। ঢাকা ভার্সিটিতে এটা কম্পালসারি, ঠিক আছে। অন্যান্য জায়গায় আসে, কিন্তু ঢাকা ভার্সিটিতে এটা কেমন জানি এক ধরনের কম্পালসারি করে ফেলছে। ঢাকা ভার্সিটিতে কিছু টপিক আছে যেগুলা মানে বলতে পারো বিগত 20 বছর যাবৎ সিরিয়ালি আসতেই আছে। যেমন গ্রাফ, এটা আসবেই এই ঢাকা ইউনিভার্সিটি। তারপরে যে অর্গানিক কেমিস্ট্রি থেকে নামকরণ আসবেই। এই হলো মূল বিষয়। তো অনেক কিছু আছে যেগুলো ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছরই একই টাইপের কোশ্চেনগুলো করতেছে আর কি। মানে ভিন্ন জায়গা থেকে করে, কিন্তু টাইপ একই। তাহলে আসো আমরা একটু দেখি আমাদের অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ আমরা কয় ভাগে ভাগ করতে পারি, এটা একটু আমরা দেখি। তাহলে আসো, জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগ এটাকে আমরা গ্রসলি দুই ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ। বইয়ে দেখবা অনেকভাবে লেখা আছে, অনেক বইয়ে। হাজারি স্যারের বইয়ে দেখবে একভাবে ভাগ করা, কবির স্যারের বইয়ে দেখবে এক ভাগে ভাগ করা, মানে একভাবে ভাগ করা। তো আমাদের যেটা সুবিধা আমরা সেইভাবে একটু ভাগ করে নেব। মানে বিষয়টা হলো মনে রাখাটাই হচ্ছে আমাদের বিষয়, ঠিক আছে। ক্লাসিফিকেশন আসেও না, আসবেও না, আসার কোনো সম্ভাবনাও নাই। শুধু আমরা জানবো বিষয়টা কীরকম, আমরা আমাদের মতো সহজ করে একটু জানবো, হ্যাঁ। মানে আমরা কিন্তু নলেজের উদ্দেশ্যে পড়তেছি, শুধু যে পরীক্ষায় পাশ করতে হবে, চান্স পাইতে হবে, এটা কিন্তু না, তাই না। সবাই আসলে চান্স পাবে না, পাওয়া সম্ভব না। তাই বলে কি পড়বে না? পড়বে তো অবশ্যই। এই জন্য আমরা জানার জন্য হলেও একটু বিষয়গুলো দেখব। তাহলে আসো আমরা দেখি যে জৈব যৌগ কয় ভাগে ভাগ করা যায়। একদম প্রথম দিকে তুমি যদি ভাগ করো, আমি একটু বইয়ের বাইরে থেকে বলতেছি, হ্যাঁ। বই আমার কাছে আছে, আমি একটু বইয়ের মতো করে বলবো না, মানে আমি আমার মতো করে একটু অন্যভাবে একটু বোঝানোর চেষ্টা করতেছি, একটু খেয়াল করো। জৈব যৌগকে তুমি গ্রস হেডিংয়ে দুই ভাগে ভাগ করতে পারো। একটা হলো অ্যারোমেটিক আর একটা হলো এলিফ্যাটিক, ঠিক আছে। একটা হলো এলিফ্যাটিক, এলিফ্যাটিক, এলিফ্যাটিক। আরেকটা হলো তোমার অ্যারোমেটিক, ঠিক আছে। অ্যারোমেটিক, অ্যারোমেটিক। এখন এই দুইটার অর্থ চাইলে তুমি জানতে পারো। এলিফ্যাটিক মানে হইতেছে তোমার, মানে একদম গ্রসলি যদি বলো যে এলিফ্যাটিক, এটা একটা গ্রিক ওয়ার্ড যার অর্থ হইতেছে তেল উৎপাদনকারী। আর এরোমা, এরোমা শব্দের অর্থ আগে থেকেই জানা থাকার কথা, মানে সুগন্ধি, ঠিক আছে। তাহলে যত অ্যারোমেটিক যৌগ আছে সবার ভিতরে কিন্তু সুগন্ধি কিছু না কিছু আছেই। তো প্রথমে যারা আবিষ্কার করছিল বেনজিন, তারপর বেনজিন কিছু জাতক, এগুলো আসলে মূলত সুগন্ধি। কিন্তু এরপরে যত আসছে অ্যারোমেটিক,
সবগুলোর ভিতরে যে ওই যে এরোমা বা সুগন্ধি থাকবে বিষয়টা এরকম না, ঠিক আছে? এলিফ্যাটিক আর হলো এরোমেটিক। এখন আসলে এই এলিফ্যাটিককে তুমি আবার দুই ভাগে ভাগ করতে পারবা। একটু খেয়াল করো, এই এলিফ্যাটিককে তুমি আবার দুই ভাগে ভাগ করতে পারবা। একটা হলো সাইক্লিক আর একটা হলো অ্যাসাইক্লিক, ঠিক আছে? একটা হলো চাক্রিক আর একটা হলো নন চাক্রিক। একটা হলো সাইক্লিক বা এটাকে আমরা বলবো চাক্রিক, ঠিক আছে? আর একটা হলো এসাইক্লিক, ওকে, বা অচাক্রিক। আমি কিন্তু আবার বলতেছি, এটা আমি আমার মতো করে লিখতেছি, হ্যাঁ, বোঝার সুবিধার্থে। তাহলে একটা হলো সাইক্লিক আর একটা হলো এসাইক্লিক, একটা হলো চাক্রিক আর একটা হলো অচাক্রিক। ওই এরোমেটিকের ক্ষেত্রে কিন্তু সাধারণত কোনো ধরনের সাইক্লিক অ্যাসাইক্লিক হয় না, ওইটা কিন্তু পুরাটাই হইতেছে আমাদের সাইক্লিক বা চাক্রিক হবে, ঠিক আছে? ওইটার ক্লাসিফিকেশন অন্যভাবে বুঝবো। এখন আসো এই সাইক্লিকের ভিতরে আবার দুই ভাগে ভাগ করতে পারবো। একটা হলো স্যাচুরেটেড বা সম্পৃক্ত আর একটা হলো আনস্যাচুরেটেড। সম্পৃক্ত বা স্যাচুরেটেড যেটাকে আমরা বলি, ঠিক আছে? স্যাচুরেটেড আর একটা হলো অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড, ওকে, এটাই হলো মূল বিষয়। এই অনুরূপভাবে একেও তুমি দুই ভাগে ভাগ করতে পারো। একটা হলো স্যাচুরেটেড বা সম্পৃক্ত আর একটা হলো আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড। আমার লেখা কিন্তু ইদানিং আরো জঘন্য হয়ে যাচ্ছে, হ্যাঁ, বুঝো কিনা আল্লাহ ভালো জানে। না বুঝলেও একটু শোনো, শুনলেও ভালো মনে থাকবে। তাহলে আমরা এলিফ্যাটিককে প্রথমে দুই ভাগে ভাগ করলাম, একটা হলো সাইক্লিক আর একটা হলো অ্যাসাইক্লিক। সাইক্লিককে আবার দুই ভাগে ভাগ করতে পারবো, একটা হলো স্যাচুরেটেড আর একটা হলো আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে সম্পৃক্ত, আনস্যাচুরেটেড মানে অসম্পৃক্ত, এতটুকুই। এখন আমরা পরে দেখবো আনস্যাচুরেটেড কি স্যাচুরেটেড কি, সেটা আমরা পরে দেখবো। এখন আসো ওই যে অ্যাসাইক্লিক যেটা, যেটা অচাক্রিক মানে চাক্রিক না, ঠিক আছে, সেটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারো। একটা হলো স্যাচুরেটেড আর একটা হলো আনস্যাচুরেটেড মানে সম্পৃক্ত আর অসম্পৃক্ত। এখন এরোমেটিকের ভিতরে কিন্তু আবার এগুলা নাই, ঠিক আছে? এরোমেটিকের ভিতরে তোমার এই যে সাইক্লিক অ্যাসাইক্লিক বলতে কোনো কথা নাই, সকল এরোমেটিক যৌগই আসলে সাইক্লিক। তাহলে তুমি সেটাকে কিভাবে ভাগ করতে পারবা? তাহলে এটাকে কিন্তু তুমি প্রথমে লিখে রাখতে পারো যে অল আর সাইক্লিক, সবাই কিন্তু সাইক্লিক, ঠিক আছে? সাইক্লিক মানে কি একটা চক্রাকার চক্র থাকবে। আচ্ছা, আমরা একটু পরে দেখতেছি সাইক্লিক জিনিসটা কি। তাহলে অল আর সাইক্লিক, তাহলে এখানে আমরা কিভাবে ভাগ করব? এখানে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো হ্যাটারো আর একটা হলো মানে কি বলে এটাকে, একটা হলো হোমো আর একটা হলো হ্যাটারো, ঠিক আছে? তাহলে হ্যাটারো সাইক্লিক আর হইতেছে হোমো সাইক্লিক, এটাকে আমরা এইভাবে বলবো। খেয়াল করো ক্লাসিফিকেশনটা, একটা হলো হোমো সাইক্লিক, হোমো মানে কি সেম, ঠিক আছে? আর একটা হলো হ্যাটারো, হ্যাটারো মানে কি এখানে কিছু ভিন্নতা আছে, মানে যেটা থাকার কথা তার তুলনায় একটু ভিন্নতা আছে। হোমো মানে হইতেছে একই ধরনের, একই ধরনের মানে কি এখানে কার্বন হাইড্রোজেন, মানে রিং এর ভিতরে শুধু কার্বন আর হাইড্রোজেন থাকবে। আর হ্যাটারো মানে ওই রিং এর ভিতরে কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্য কিছু আসবে, ঠিক আছে? এরোমেটিকটা আমরা একটু পরে আলোচনা করতেছি, আগে এলিফ্যাটিকটা দেখি, কারণ এরোমেটিকটা আসলেই পরে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তাহলে আসো আমরা একটু এলিফ্যাটিক দেখি। তার আগে আমরা একটু জানবো সাইক্লিক কি আর হচ্ছে সাইক্লিক কি। সাইক্লিক মানে হচ্ছে তোমার ফার্স্ট কার্বন আর লাস্ট কার্বন এরা ইন্টারকানেক্টেড থাকবে, ঠিক আছে? দেখো আমি একটু দেখাই চাক্রিক, এটা আমি বারবার কিন্তু রিপিট করবো না, হ্যাঁ, কারণ এটা লেস ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি, একটু একবারই বুঝে যাওয়ার চেষ্টা করো, যাতে বারবার রিপিট মানে এগুলো টপিক নিয়েই মানে রিপিট করাটা আসলে কেমন জানি লাগে, তাই না? এগুলো আসলে তেমন কঠিনও কিছু না কিন্তু। সাইক্লিক মানে হইতেছে তোমার এখানে ফার্স্ট কার্বন আর হইতেছে লাস্ট কার্বন। খেয়াল করো, আমার একটু খেয়াল করো কথাগুলো। ফার্স্ট কার্বন আর হইতেছে লাস্ট কার্বন, সেটা 3 কার্বন বিশিষ্ট হোক, 4 কার্বন বিশিষ্ট হোক, 5 কার্বন বিশিষ্ট হোক। তাহলে ফার্স্ট কার্বন আর লাস্ট কার্বন এরা ইন্টার কানেক্টেড থাকবে, মানে একজন আরেকজনের সাথে সংযুক্ত থাকবে, ঠিক আছে? তাহলে আমি এখানে এইভাবে বলবো যে প্রথম কার্বন আর শেষ কার্বন, প্রথম কার্বন ও শেষ কার্বন, শেষ কার্বন পরস্পর যুক্ত থাকবে, ঠিক আছে? মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট কার্বন ইন্টারকানেক্টেড থাকবে, পরস্পর যুক্ত থাকবে, ওকে, এটা একটু মনে রাখো। আসো তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো সাইক্লিক কিন্তু আমি বলতেছি, তাই না? এখানে সম্পৃক্ত অসম্পৃক্ত আছে, আমি দুইটাই আমি দেখাবো, সমস্যা নাই। তাহলে আসো আমরা কিছু এক্সাম্পল দেখি। ধরো আচ্ছা, আরেকটা কথা বলে নেই, যেহেতু সাইক্লিক তাহলে এদের নামকরণের ক্ষেত্রে কিন্তু এই যে দেখো আমি কিন্তু মাঝে মাঝে নামকরণগুলো বলে যাবো, হ্যাঁ। তাহলে এদের নামকরণের ক্ষেত্রে কিন্তু তোমার প্রথমে সাইক্লো শব্দটা আসবে, হ্যাঁ। এটা শুধু হইতেছে তোমার এলিফ্যাটিকের ক্ষেত্রে, এরোমেটিকের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সাইক্লো আসবে না, এটা একটু মনে রাখো কিন্তু, কারণ ওইখানে সবাই সাইক্লিক।
আর এলিফ্যাটিকের ক্ষেত্রে কিন্তু সাইক্লিক আছে, অ্যাসাইক্লিক আছে, এই জন্য এদের নামের সামনে তোমার সাইক্লো শব্দটা আসবে। দেখো আমি একটা এক্সাম্পল দিই, 3 কার্বন বিশিষ্ট কি হয়, প্রোপেন হয়, প্রোপিন হয়, তাই না? আচ্ছা, তার আগে তাহলে এখানে একটু বলে রাখি, সম্পৃক্ত কাদেরকে বলবো, যাদের মধ্যে সিঙ্গেল বন্ড আছে তাদেরকে আমরা সম্পৃক্ত বলবো, হ্যাঁ, সোজা চিনার উপায়। আর যারা অসম্পৃক্ত তাদের ভিতরে হয়তো ডাবল বন্ড নয়তো ট্রিপল বন্ড আছে। ওকে, ট্রিপল বন্ড থাকবে, এই হলো আমাদের সহজ চিনার উপায়। তাহলে সাইক্লিক সাইক্লিক চিনলেই কিন্তু আমাদের এখানে আলোচনা শেষ। তাহলে সাইক্লিকের ভিতরে যাদের ভিতরে দেখবো সিঙ্গেল বন্ড, সবাই সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত আছে, তারা হলো স্যাচুরেটেড। আর যাদের ভিতরে সিঙ্গেল বন্ড নাই তারা হলো আনস্যাচুরেটেড। এখন এই সিঙ্গেল ডাবল বন্ড কার মধ্যে, কার্বন আর কার্বনের মধ্যে কিন্তু, হ্যাঁ, আবার কার্বন আর অক্সিজেনের মধ্যে দিলে কিন্তু সেটা হবে না। আমরা কিন্তু এখানে আলোচনা করব মূলত কার্বন আর হাইড্রোজেনকে হাইলাইট করে, হ্যাঁ, বাকিগুলো কিন্তু আমাদের সব হইতেছে টেম্পোরারি বা বলতে পারো সাহায্যকারী আর কি। তাহলে আসো 3 কার্বন বিশিষ্ট একটা এক্সাম্পল যদি আমরা দিই, প্রোপেন, তাই না? যেহেতু আমরা সাইক্লিক, তাহলে সাইক্লোপ্রোপেন আমরা বানাবো। তাহলে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। ওকে, ধরো এটা এই যে উপরেরটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, অথবা এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, অথবা এটা 1, এটা 2, এটা 3, যে কোনো একটা কিছু তুমি ফিক্সড করে নিতে পারো। তাহলে তারা যদি একে অপরের সাথে ইন্টারকানেক্টেড থাকে, খেয়াল করো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারের সাথে যদি ইন্টারকানেক্টেড থাকে, তাহলে এটা 1, এটা 2, এটা 3। আমি কিন্তু একটু এগুলো মার্কিং করতেছি জাস্ট বোঝার জন্য। পরীক্ষার খাতায় বা যে কোনো জায়গায় যদি লেখো, এগুলো কিন্তু মার্কিং করার কোনো দরকার নাই, মার্কিং করাও লাগে না। তাহলে দেখো আমরা কিন্তু 3 কার্বন বিশিষ্ট একটা সাইকেল বানায় ফেলছি, মানে প্রথম কার্বন আর শেষ কার্বন যুক্ত থাকলে আমরা বলবো সাইক্লো বা সাইক্লিক। তাহলে এখানে তুমি বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করো। কার্বনের কয়টা হাত থাকে আমরা গত ক্লাসে বলছিলাম 4টা, তাই না? তাহলে এখানে 4টা হাত 2টা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দাও, অথবা CH2 লিখতে পারো ডিরেক্ট, কোনো সমস্যা নেই। এরকম হাত টাত না বানায় যেভাবে সোজা মনে হয় সেভাবেই লিখবা। আরেকটা হলো এখানে CH2 লিখে দাও, এখানে CH2 লিখে দাও, ঠিক আছে? তাহলে এটার নাম কি হবে? 3 কার্বন বিশিষ্ট যেহেতু এবং সিঙ্গেল বন্ড আছে, তাহলে অবশ্যই অ্যালকেন জাতীয়। খেয়াল করো কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু প্যাচ লাগবে, প্যাচটা একটু ছাড়াই এই জায়গায় প্যাচ লাগবে, কারণ MCQতে কিন্তু এই জায়গায় কনফিউশন করবে তোমাকে। অন্য কোনো জায়গায় কনফিউশন হবে না, কিন্তু এই জায়গায় এসে একটু কনফিউশন হবে। মানে এই যে ইনিশিয়াল ইন্ট্রোডাকশন আলোচনার মধ্যেই কিন্তু কনফিউশন করে ছাড়বে। কীরকম একটু খেয়াল করো, 1, 2, 3, 3টা কার্বন, তাই না? তা আমরা তো জানি অ্যালকেন, অ্যালকেনের ক্ষেত্রে একটু পরে বলবো আমি, তারপর বলে রাখি, অ্যালকেনের ক্ষেত্রে যতগুলা কার্বন থাকবে CnH2n+2। খেয়াল করো এই যে ফর্মুলাটা আমি লিখলাম, এটা হলো অ্যালকেনের ক্ষেত্রে, হ্যাঁ। এগুলো একটু পরে লিখবো, যখন হোমোলোগাস সিরিজ লিখবো না তখন লিখবো। রায়ান দেখা যাচ্ছে? কারেন্ট নাই কিন্তু আমার এখানে, তোমার ওইখানে কি দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা না গেলে বইলো, হ্যাঁ, আমি একদম জানালার কাছে বসছি তো, কারেন্ট নাই, এরপরও কিছু করার নাই আসলে। তাহলে এটা হলো অ্যালকেন, তার মানে কার্বন যতগুলো থাকবে, ধরো কার্বন 3টা থাকলে হাইড্রোজেন কয়টা আসার কথা? তাহলে 3 দুগুণে 6 আর হচ্ছে 2, 8টা। কিন্তু এটা দেখো, এটা কিন্তু সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড থাকার কারণে তুমি কিন্তু একে অ্যালকেন বলতেছো। আমি আবার বলতেছি, সিঙ্গেল বন্ড মানে কি অ্যালকেন, ডাবল বন্ড মানে কি অ্যালকেন, ট্রিপল বন্ড মানে কি অ্যালকাইন। যদি না জেনে থাকো আজকে জানো, আর যদি জেনে থাকো তাহলে একটু মনে করাই দিতেছি, এই আর কি, কিছু না। তাহলে যেহেতু সবাই সিঙ্গেল বন্ড, তাহলে এটা অ্যালকেন, এটা কনফার্ম আমরা, ঠিক আছে? তাহলে কি ধরনের অ্যালকেন, কয় কার্বন? 3 কার্বন, তাহলে 3 কার্বনের অ্যালকেন হইতেছে প্রোপেন। তাহলে সাইকেল হওয়ার জন্য সামনে শুধু শব্দটা লাগাবা কি, সাইক্লো, তাহলে এটাকে আমরা বলবো সাইক্লোপ্রোপেন, ঠিক আছে? এটার নাম হলো সাইক্লোপ্রোপেন। কিন্তু এখানে ঝামেলাটা কি একটু খেয়াল করো, আমরা তো এখানে সাইকেল আঁকাইছি, এই জন্য বুঝতে পারতেছি যে এটা হচ্ছে অ্যালকেন, সিঙ্গেল বন্ড দেখে। কিন্তু তোমাকে যদি এটাই সংকেত দিয়ে দেয় তাহলে কিন্তু প্যাচ লাগাই ফেলবা, মানে জেনারেলি পোলাপানি যেটা করে আর কি। খেয়াল করো, তাহলে তোমার কার্বন 3টা, হাইড্রোজেন হওয়ার কথা কয়টা? 8টা, তাই না? কিন্তু এখানে একটু হিসাব করে দেখো তো, 3, 2, সরি 2, 2, 4 আর 2 কয়টা? 6টা কিন্তু। তাহলে কিন্তু এটা অ্যালকিন হয়ে গেছে, মানে সংকেত অনুসারে কিন্তু অ্যালকিন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ওই সাইক্লো আর হচ্ছে অ্যাসাইক্লিক, মানে সাইক্লিক আর অ্যাসাইক্লিক একটু কিন্তু ডিফারেন্স আছে, হ্যাঁ। তাহলে সাইক্লিকের ক্ষেত্রে আমরা 2টা করে হাইড্রোজেন কিন্তু কমাবো। যেমন নর্মালি আমরা অ্যালকেন লেখার ক্ষেত্রে কি লিখছি, যে CH3 মানে ইথেন লেখার ক্ষেত্রে 2টা কার্বন 6টা হাইড্রোজেন। কিন্তু সাইক্লিল যদি এটাকে বানাও তাহলে কিন্তু 2টা হাইড্রোজেন কমে যাবে। কারণ কি, ওই যে প্রথম কার্বন আর শেষ কার্বন যে একজনের সাথে আরেকজন ইন্টারকানেক্টেড হইতেছে। তাহলে এটা হলো C3H6, ঠিক আছে? কিন্তু এটা হলো মূলত কার হোমোলোগাস। দেখো এখানে 3টা কার্বন 6টা হাইড্রোজেন আছে, তাহলে এটা কিন্তু অ্যালকিন হওয়ার কথা। কারণ আমরা কি জানি, অ্যালকিন কিন্তু CnH2n, ঠিক আছে? এটা কিন্তু অ্যালকিন, এটা কিন্তু অ্যালকিন।
তাহলে CnH2n মানে কি, কার্বন যদি 3টা হয় হাইড্রোজেন 6টা হওয়ার কথা, তাহলে এটাই তো হইতো। তাহলে এটা সেই অনুসারে কিন্তু অ্যালকেন, কিন্তু স্ট্রাকচার আমরা যখন এটাকে আঁকাইছি তখন কিন্তু এটা অ্যালকেন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সাইক্লো শব্দ থাকলে বুঝবা যে এখানে 2টা হাইড্রোজেন জেনারেলি কম থাকে, নর্মালের তুলনায় 2টা হাইড্রোজেন কম থাকে এনি স্ট্রাকচার। আমি যে এখানে প্রোপেন রেখেছি, শুধু প্রোপেন না, তোমার সেটা বিউটেনের জন্য প্রযোজ্য, প্যান্টেনের জন্য প্রযোজ্য, হ্যাক্সেন, মানে সবার ক্ষেত্রে আর কি প্রযোজ্য এই কথাটা, যে যখনই তুমি সাইক্লো শব্দটা লাগাবা মাস্ট বি তার নর্মাল সংখ্যার চাইতে 2টা হাইড্রোজেন কম থাকবে। মাইন্ড ইট, এটা মনে রাখো কিন্তু। হ্যাঁ, এখন আসো এটার সাথে আমি এই যে এটা বলে ফেলি, এই যে সম্পৃক্ত আর অসম্পৃক্ত, আমি একটু এটাকে সংক্ষেপে আলোচনা করবো, কারণ অনেক বড় আলোচনা বইয়ের ভিতরে দরকার নাই এত, মানে সবই বলবো, একটু জিস্ট কথাগুলো আর কি বলতেছি, খেয়াল করো। তাহলে সাইক্লিকের ভিতরে সম্পৃক্ত আর অসম্পৃক্ত আছে, মানে স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড আছে, তাই না? তাহলে এখন এই যে এটা দেখাইছি, এটা কি স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? অবশ্যই, যেহেতু সিঙ্গেল বন্ড অবশ্যই স্যাচুরেটেড, কাহিনী খতম এখানেই। তাহলে এখানে নিয়ে আর আমরা আর স্যাচুরেটেড আলাদাভাবে আলোচনা করবো না একে, ঠিক আছে? তাহলে একটা আনস্যাচুরেটেড দেখি, আসো একটা আনস্যাচুরেটেড যদি আমরা দেখি তাহলে কি ঘটবে এটা আমরা একটু দেখি। এটা যেহেতু 3 কার্বন দিয়ে দেখছি, তাহলে আনস্যাচুরেটেডটা আমরা একটু 4 কার্বন দিয়ে দেখি, অথবা আনস্যাচুরেটেডটাও তুমি 3 কার্বন দিয়ে দেখতে পারো, একই আসবে। এখানে সাইক্লোপ্রোপেন লিখছি, তাহলে ওই জায়গায় কি হবে, সাইক্লোপ্রোপিন হবে, তাই না? দেখো আমি দুইটাই দেখাই। হ্যাঁ, তাহলে এটা হলো কিন্তু আমাদের স্যাচুরেটেড, তো এটা আমরা পাশে লিখে রাখতে পারি যে এটা স্যাচুরেটেড সাইক্লিক বা সম্পৃক্ত, যেহেতু অ্যালকেন অবশ্যই সম্পৃক্ত। ফার্স্ট এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, সিঙ্গেল বন্ড মানেই সম্পৃক্ত বা স্যাচুরেটেড। সিঙ্গেল বন্ড কার কার মধ্যে বলছি, কার্বন কার্বনের মধ্যে, অন্য কারোর সাথে না কিন্তু। হ্যাঁ, এই জিনিসটা একটু মনে রাখো। তাহলে আসো আমরা একটু আনস্যাচুরেটেড একটা দেখি। ধরো আমি 4 কার্বন বিশিষ্ট একটা এক্সাম্পল দিলাম, সেটা হলো আমাদের বিউট। 4 কার্বন মানে কি বিউট, তাই না? সেটা অ্যালকেন হলে বিউটেন, অ্যালকিন হলে বিউটিন, আবার অ্যালকাইন হলে বিউটাইন। তাহলে প্রথমে তুমি সিঙ্গেল বন্ডে এগিয়ে হাতগুলা পূরণ করে ফেলো, ঠিক আছে? যদি পূরণ করে ফেলো তাহলে কি হবে দেখো, পূরণ করে ফেললে তুমি এখানে কি পাবা, মূলত একটা ডাবল বন্ড বানাও। তাহলে যে কোনো একটাকে ডাবল বন্ড বানাবা, 2টা ডাবল বন্ড দিলে কিন্তু সাইক্লো আর সাইক্লো থাকবে না, ওইটা কিন্তু মানে অ্যাব নর্মাল কোনো একটা যৌগ হয়ে যাবে। তাহলে এখানে তুমি 2টা হাইড্রোজেন পড়তেছে, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে কিন্তু সরি এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। কারণ কি দেখো, কার্বনের কিন্তু এই যে কার্বনের কিন্তু আগে 3 হাত পূর্ণ ছিল, এই যে একটা হাত, একটা হাত, এই যে উপরে 2টা হাত। তো কার্বনের হাত তো 4টা, আর একটা হাত খালি আছে এই হাইড্রোজেন। অনুরূপভাবে উপরের কার্বনের ক্ষেত্রে 3 হাত পূর্ণ ছিল, একটা হাইড্রোজেন, বাট এগুলোর ক্ষেত্রে 2 হাত পূর্ণ ছিল, এই জন্য 2টা করে হাইড্রোজেন। তাহলে এটার ক্ষেত্রে আমরা নাম কি দিব, এটার ক্ষেত্রে আমরা নাম দিব, দেখো ডবল বন্ড আছে, তাহলে সাইক্লোবিউটিন, ঠিক আছে? এটার নাম হবে সাইক্লোবিউটিন, যেহেতু ডবল বন্ড তাহলে অ্যালকিন, এটা কনফার্ম। আর যেহেতু সাইকেল আকারে আছে মানে চক্রাকারে আছে, তাহলে এটাকে আমরা বলবো সাইক্লোবিউটিন, ঠিক আছে? এটাকেও তুমি তোমার নর্মাল ওই যে সংকেত দিয়ে মিলাই দেখো, মিলবে না, সংখ্যা কিন্তু মিলবে না। হ্যাঁ, সাইক্লোবিউটিন। তাহলে এটা কিন্তু আনস্যাচুরেটেড, ডবল বন্ড যেহেতু আনস্যাচুরেটেড। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা বলছিলাম যে কার্বন যদি 4টা থাকে তাহলে অ্যালকিনের জন্য C4H কত হওয়া উচিত, 8 হওয়া উচিত, তাই না? এটাই তো মূলত আমাদের বিউটিন, ঠিক আছে? কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে কয়টা আসছে, 2 2 4 আর 2 6টা, তাহলে C4H6, ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের মূলত পার্থক্য। তাহলে এটা হলো সাইক্লোবিউটিন। ওকে, তো ওই যে তুমি প্রোপেন দিয়েও প্রোপিন বানাইতে পারো, ওইটাও খুবই সোজা, খালি একটা সিঙ্গেল বন্ডের জায়গায় তুমি একটা ডবল বন্ড বানাবা। তাহলে এখানে একটা ডবল বন্ড বানাই দাও, এখানে কার্বন, এখানে কার্বন, তাহলে এখানে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এখানে কার্বনের মধ্যে 2টা হাইড্রোজেনই থাকবে, তাই না? তাহলে এটাকে তো আমরা কি বলবো, সাইক্লোপ্রোপিন বলবো, সাইক্লোপ্রোপিন, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের মূল বিষয়। তাহলে এগুলো কিন্তু আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত, কেন? কারণ হইতেছে এখানে ডবল বন্ড আছে, তাহলে আনস্যাচুরেটেড, ওকে, বা অসম্পৃক্ত এরা। তাহলে এই ছিল আমাদের কিন্তু এলিফেটিক। তাহলে এলিফেটিকের ভিতরে আমরা একটা বইলে ফেলছি, কি বলছি, সাইক্লিকটা বলছি। তাহলে সাইক্লিকটা আসো, এই দেখো আমরা কিন্তু 2টা ভাগে ভাগ করছিলাম প্রথমে, একটা সাইক্লিক আর একটা হলো সাইক্লিক। তাহলে সাইক্লিক বা অচাক্রিক যেটা আছে সেটাকে আমরা ভাগ করেছিলাম 2 ভাগে, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। এখানেও একই কথা, যে স্যাচুরেটেড মানে কি সম্পৃক্ত বা সিঙ্গেল বন্ড, আর আনস্যাচুরেটেড মানে ডবল অথবা ট্রিপল বন্ড, ঠিক আছে? এখন এই জায়গায় বইয়ের ভিতরে দেখবা আমি শুধু কিন্তু সাইক্লিক লিখছি, বইয়ের ভিতরে কিন্তু লেখা হইতেছে কার্বোসাইক্লিক, একই জিনিস, মানে আমি শব্দটাকে একটু শর্ট করে লিখছি, ঠিক আছে? আর কার্বোসাইক্লিক ওইখানে মানে যা লেখা আছে সেটাই আর কি। সাইক্লিক মানে চক্রাকার, ওই কার্বোসাইক্লিক কেন লেখছে, কারণ কার্বনের যে সাইকেল, এই জন্য আসলে লেখছে কার্বোসাইক্লিক, এই আর কিছু না। তাহলে আসো আমরা কিছু সাইক্লিক বা অচাক্রিকের কিছু উদাহরণ দেখি। হ্যাঁ,
তাহলে এসাইক্লিক বা অচাক্রিক কিছু যৌগ আমরা দেখি। এখানে আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখব, তাহলে আমাদের শেষ। তাহলে ওইটা কি ছিল, ওইখানে আমাদের সাইক্লিকের মধ্যে আমরা কি বলছিলাম যে প্রথম কার্বন আর হচ্ছে শেষ কার্বন কি থাকবে, যুক্ত থাকবে, ইন্টারকানেক্টেড থাকবে। তাহলে এসাইক্লিকের ক্ষেত্রে এটা থাকবে না, এটাই হলো আমাদের মূল পার্থক্য। তাহলে এসাইক্লিকের ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম কার্বন আর শেষ কার্বন যুক্ত থাকবে না। তাহলে নট কানেক্টেড, নট কানেকশন আমরা বলবো, ঠিক আছে, বিটুইন ফার্স্ট অ্যান্ড লাস্ট কার্বন, ঠিক আছে, ফার্স্ট অ্যান্ড লাস্ট কার্বন। ওকে, তাহলে প্রথম কার্বন এবং শেষ কার্বনের মধ্যে কোনো ধরনের সংযোগ থাকবে না। আচ্ছা, আর একটা কথা, হ্যাঁ, এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড হয়ে আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে, যদি দেখতে চাও 1 মাস পরেও দেখতে পারবে। হ্যাঁ, এই যে ক্লাস রেকর্ড হচ্ছে, রাতেই আপলোড হয়ে যাবে, যদি কখনো মনে হয় যে দেখবো তাহলে দেখতে পারবা, কোনো সমস্যা নেই। আমার ফেসবুক পেজেও দেওয়া আছে, চাইলে ওইখানেও দেখতে পারো। তাহলে আসো, নট কানেকশন বিটুইন ফার্স্ট অ্যান্ড লাস্ট কার্বন। ওকে, তাহলে এ সাইক্লিকের ক্ষেত্রে প্রথম কার্বন এবং শেষ কার্বন যুক্ত থাকবে না। ওই যে আগেরগুলো এক্সাম্পল মনে করো, ধরো আমি প্রোপেন দিলাম এক্সাম্পল, CH3 CH2 CH3, তাহলে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কার্বন, তাই না? উল্টা দিক থেকেও করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে 1 আর 3-এর মধ্যে কোনো কানেকশন নাই। তাহলে এটাই হলো আমাদের অ্যাসাইক্লিক বা অচাক্রিক যৌগ, ঠিক আছে। এবং এটা কি হতে পারে, এটা আমাদের স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড দেখি বুঝতেছো, অবশ্যই সম্পৃক্ত যৌগ, ঠিক আছে। তাহলে এটা হলো সম্পৃক্ত বা স্যাচুরেটেড যৌগ। অন্য আরেকটা এক্সাম্পল নাও, ধরো CH3 CH2 CH ডাবল বন্ড CH3। দেখো 5 কার্বন যেহেতু, তাহলে এটা আমাদের কি, প্যান্ট, তাই না? এটা হলো প্রোপেন, এটা হলো প্রোপেন, চাইলে পাশে নামগুলো লিখতে পারো, সমস্যা নাই। এটা হলো প্রোপেন, তাহলে এটা হলো আমাদের 5 কার্বন যেহেতু, তাহলে উচ্চারণ হবে প্যান্ট। এখন কথা হইতেছে অ্যালকেন না অ্যালকিন, এটা আমরা দেখে বুঝবো কিভাবে, ডাবল বন্ড, ঠিক আছে। যেহেতু ডাবল বন্ড আছে, তাহলে আমরা এখান থেকে দেখে বুঝবো এটা হলো আমাদের অসম্পৃক্ত এবং অ্যালকিন, তাহলে এটা উচ্চারণ হবে প্যান্টিন, ঠিক আছে। আরও স্পেসিফিকভাবে যদি বলো যে প্যান্টিন কত, তাহলে 1 নাম্বার, দেখো আমাদের ডবল বন্ড কিন্তু এই পাশে, তাহলে আমরা এই পাশ থেকে কাউন্টটা গণনা শুরু করব। ওই যে আমরা গত ক্লাসে বলছিলাম যে আমাদের ফাংশনাল গ্রুপ যত কাছাকাছি, মানে ফাংশনাল গ্রুপ যেখানে থাকবে তার কাছাকাছি কার্বন থেকে আমরা গণনাটা শুরু করব। এখানে ফাংশনাল গ্রুপ কিন্তু আমাদের এই যে ডাবল বন্ড, কারণ এই ডাবল বন্ড দেখেই তো আমরা অ্যালকিন চিনতেছি, তাই না? তাহলে এটা 2 3 4, এটা হলো 5 নাম্বার। তাহলে তুমি একে বলতে পারো প্যান্টিন 2, কারণ হচ্ছে দ্বিবন্ধন তো যে কোনো জায়গায় থাকতে পারে, তাই না? অথবা প্যান্টো টুইন, খেয়াল করো কিন্তু উচ্চারণগুলো আমি যা বলতেছি একটু খেয়াল করো। তুমি প্যান্টিন 2ও বলতে পারো, প্যান্টো 2 ইনও বলতে পারো, প্যান্ট 2 ইন, একই জিনিস, দুইটাই কিন্তু কারেক্ট, ঠিক আছে। তাহলে প্রোপেন অথবা প্যান্টিন 2, দুইটা এক্সাম্পলই আমরা দিলাম কিসের, অচাক্রিকের বা অ্যাসাইক্লিকের। আমি আবার বলতেছি, এই ক্লাসিফিকেশন কিন্তু আমি বই থেকে নেই নাই, এই ক্লাসিফিকেশন অনেক জায়গায় আমি আসলে সহজভাবে বোঝানোর জন্য এটা বলে থাকি। হ্যাঁ, তাহলে এটা ছিল আমাদের এলিফ্যাটিকের ক্লাসিফিকেশন। আশা করি এলিফ্যাটিক নিয়ে কোনো আর কনফিউশন থাকার কথা না। এখন আসো আমরা একটু এরোমেটিকটা দেখবো। এরোমেটিক হিউজ আলোচনা আছে, প্রায় 4 থেকে 5টা ক্লাস লাগবে এরোমেটিকের উপরে, কিন্তু আমরা শুধু জাস্ট এখন ক্লাসিফিকেশনটা দেখি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করবো ওই যে পরে। তাহলে আসো আমরা একটু এরোমেটিকটা একটু দেখি। তাহলে এরোমেটিক এর ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখি। তাহলে এরা কিন্তু সবাই সাইক্লিক, তাই না? এখানে কিন্তু এর সাইক্লিক বলতে কোনো যৌগ নাই। তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা আমরা পাইছিলাম, একটা হলো হোমোসাইক্লিক আর একটা হলো হেটারোসাইক্লিক, ঠিক আছে। হেটারোসাইক্লিক আর হচ্ছে হোমোসাইক্লিক। হোমোসাইক্লিক, তাহলে 1 নাম্বার আমরা বলবো হোমোসাইক্লিক, হোমোসাইক্লিক। খেয়াল করো এখানে কিন্তু কনফিউশন, এখানেও একটু কনফিউশনে ফেলাবে, কীরকম, ওই যে আগেরটা যেমন বললাম না সেটার মতো, কিন্তু এখানেও একটু কনফিউশনে রাখবে। চ্যাপ্টারের মাঝখানে গিয়ে কিন্তু কনফিউশনে পড়বে না, কারণ চ্যাপ্টারের মাঝখানে হচ্ছে পড়ালেখার সাগর, বিক্রিয়ার সাগর, ওইখানে কনফিউশনে ফেলাবেও না তোমাকে, কনফিউশনে ফেলাবে প্রথমের দিকেই। দেখো তাহলে হোমোসাইক্লিক মানে হচ্ছে তোমার এখানে যে আমাদের চেইনটা থাকবে, দেখো আমরা কিন্তু প্রথমেই বলছি যে এরা সবাই সাইকেল হবে, এরা কিন্তু অ্যাসাইক্লিক বলতে কোনো যৌগ নাই, মাথায় কিন্তু এটা ঢুকাইতেই হবে যে এরোমেটিকের ভিতরে কোনো ধরনের অ্যাসাইক্লিক বা অচাক্রিক বা এ কার্বক্সাইলিক কোনো ধরনের যৌগ কিন্তু এখানে পাবা না, ঠিক আছে। এখানে সবাই হচ্ছে সাইক্লিক বা চাক্রিক জাতীয় যৌগ। তাহলে যেহেতু সবাই চাক্রিক, তাহলে চাক্রিকের ভিতরে আমাদের কার্বন হাইড্রোজেন থাকবে, এটাই স্বাভাবিক। যদি কার্বন আর হাইড্রোজেনই থাকে চক্রের মধ্যে, খেয়াল করে আমি আবার বলতেছি, যদি চক্রের মধ্যে শুধুমাত্র কার্বন থাকে, কার্বোসাইক্লিক যেহেতু বলতেছো, কার্বনেরই তো সাইকেল, শুধু কার্বনই যদি থাকে সাইকেলের ভিতরে, তাহলে সেটাকে আমরা বলবো হোমোসাইক্লিক। তাহলে সাইকেলে
শুধু কার্বন থাকবে, ঠিক আছে, কার্বন থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হোমোসাইক্লিক। বিষয়টা কিরকম, ধরো বেনজিন, তাই না, আমরা একটু বেনজিনের ফিগারটা যদি আঁকাই, এই কার্বন, এই কার্বন, এটা, 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 এই 6 কার্বন বিশিষ্ট, দেখো এখানে কিন্তু আসলে কোনো ধরনের এই সাইকেলের ভিতরে কার্বন ছাড়া অন্য কেউ কিন্তু ঢুকে নাই। তাহলে এখানে একটা করে, সরি একটা, হ্যাঁ একটা করে হাইড্রোজেন বসাই দাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই হাইড্রোজেনগুলো কিন্তু সাইকেলের ভিতরে নাই, হাইড্রোজেনগুলো কিন্তু সাইকেলের বাইরে, মানে হইতেছে তোমার বেনজিনের কার্বনের সাথে হইতেছে এই হাইড্রোজেনগুলো, কিন্তু আমাদের এখানে সাইকেল তৈরি করছে কে মূলত, সাইকেলটা তৈরি করছে হলো মূলত আমাদের কিন্তু এই যে কার্বনগুলাই, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের হোমোসাইক্লিক, এটার নাম কি, বেনজিন, ঠিক আছে। দেখো তোমাকে কনফিউশন করবে কোন জায়গায়, এটাকে কিন্তু এই যে এইভাবে লিখতে পারো, মানে আঁকাইতে পারো আর কি, হ্যাঁ, মানে কার্বন দেওয়া ছাড়া তুমি এটাকে যদি আঁকাও তাহলে এই যে এটা এরকম হবে, মানে 6টা কোনা না, তাহলে 6টা বিশিষ্ট হবে, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অথবা উল্টাপাল্টা করে যে কোনো জায়গায় তুমি দ্বিবন্ধন দিতে পারো, মানে একটা পর পর আর কি। একে কিন্তু আবার এইভাবেও লিখতে পারো, আমি একটু ছোটো করে দেখাই, এখানে দেখো, এটা এইভাবেও লিখতে পারো, মানে মাঝখানে তুমি গুল্লা দিয়েও বুঝাইতে পারো, ঠিক আছে। তাহলে বেনজিন কিন্তু যে কোনোভাবেই তুমি লিখতে পারবা, তাহলে এটাও বেনজিন, ওইটাও কিন্তু বেনজিন, এরাও বেনজিন, ওরাও কিন্তু বেনজিনই, যেইভাবে লেখো আর কি। তাহলে প্রত্যেক কোনায় কিন্তু একটা করে কার্বন আছে, যেহেতু দ্বিবন্ধন আছে তাহলে অবশ্যই এখানে কার্বনের 3টা হাত ফিল আপ আছে, বাকি একটা হাত হাইড্রোজেন দ্বারা ফিল আপ হবে, এটা একটু মনে রাখো, জাস্ট এতটুকুই। এখন আসো, তোমাকে যদি বলে যে এর উপর একটু খেয়াল করো, কি বলবে, কনফিউশন কোন জায়গায় করবে, কনফিউশন করবে এই যে এই জায়গায়, একটু খেয়াল করো। আমি কি বলছি যে সাইকেলে শুধু কার্বন থাকবে, তাহলে অন্য কিছু তো অবশ্যই আসার সম্ভাবনা আছে, তাহলে সেটা কি, এটা একটু দেখো। ধরো আমি যে বেনজিন চক্রটাকে আবার লেখলাম, ঠিক আছে, বেনজিন চক্রটাকে আবার লেখলাম, এখানে সবই আছে, ডাবল বন্ডও আগের জায়গাগুলোতে আমি দিলাম, সমস্যা নাই। তাহলে এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও আছে, এখানেও আছে। এখানে হাইড্রোজেন বাদ দিয়ে একটা হাইড্রোক্সিল দিয়ে দিল, যেটার নাম হইতেছে ফেনল, নাম শুনছো, ঠিক আছে। এই ফেনল কিন্তু বাসা বাড়িতে পাওয়া যায়, হ্যাঁ, যে বিশেষ করে তোমার অনেকে কি বলে এটাকে, ওয়াশিং এর কাজে, কি বলে, ক্লিনিং এর কাজে ব্যবহার করে থাকে এই ফেনলটাকে, হ্যাঁ। এটা কিন্তু সুইসাইডাল একটা এজেন্টও বলতে পারো, অনেকে খায় কিন্তু মারাও যায় এরা, ঠিক আছে। তাহলে এই জায়গায় একটু খেয়াল করো, তাহলে কার্বন আছে, কিন্তু এই যে কার্বনের উপরে কিন্তু একটা অক্সিজেন চলে আসছে, হাইড্রোজেন তো এমনি থাকবেই, নর্মালি থাকবে, কিন্তু অক্সিজেন চলে আসছে। এখন তাহলে এটাকে আমরা কি হোমোসাইক্লিক বলবো নাকি হেটেরোসাইক্লিক বলবো? নর্মাল কথা, এই যে উপরে কি বলছি, সাইকেলে, তাহলে কিন্তু এই অক্সিজেনটা সাইকেলে আসে নাই, সাইকেল কিন্তু এই যে এটা 1 নাম্বার হলে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, আবার 1 নাম্বার, তাহলে এই অক্সিজেন কিন্তু সাইকেলে আসে নাই, এটা কিন্তু মনে রাখতে হবে, দ্যাট মিনস দিস ইজ নট হেটারোসাইক্লিক। তাহলে এটাকে আমরা কি বলবো, হোমোসাইক্লিক বলবো, মনে রাখবে কিন্তু এটা। হ্যাঁ, এরকম কিন্তু অনেকগুলো আছে, যেমন আরও আছে, তুমি টলুইন পাবা, উপরে সিএইচ থাকে, ঠিক আছে। তারপরে আরও অনেকগুলো আছে, যেমন ওই যে অ্যাসপিরিন, তোমাকে বইয়ের নাম বলছিলাম না, NH2 CO NH2, ওইটা কিন্তু আছে ওইখানে। তাহলে এইগুলা কিন্তু হইতেছে আমাদের হোমোসাইক্লিক, মানে নর্মাল বিষয় হইতেছে, এক কথায় যদি মনে রাখো যে সাইকেলের ভিতরে কোনো ধরনের কিছু আসবে না কার্বন ছাড়া, মানে সাইকেলটা শুধু কার্বনই তৈরি করবে, এটাই হলো মূল বিষয়। যদি কার্বন ছাড়া অন্য কিছু আসে তাহলে সেটাকে আমরা বলবো হেটারোসাইক্লিক। আসো তাহলে একটু হেটারোসাইক্লিকটা দেখি, তাহলে হেটারোসাইক্লিক, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এরোমেটিক, এটা এই বেনজিন কিন্তু আমাদের এরোমেটিকের প্রথম সদস্য, হ্যাঁ, প্রথম বলতে এটা আবিষ্কার করা হয়েছে প্রথম, কার্বনের দিক দিয়ে না, কিন্তু কার্বনের দিক দিয়ে যদি 6 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট আমাদের অ্যারোমেটিক যৌগ হতে পারে, আমরা একটু দেখবো এটা, হ্যাঁ। তাহলে আসো, তাহলে আমাদের এখানে কি থাকবে, এখানে সাইকেলে, সাইকেলে কার্বন ছাড়া, কার্বন ছাড়াও কি কি থাকতে পারে, দেখো অন্য মৌল থাকতে পারে, যেমন কি কি, যেমন অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, ঠিক আছে, থাকে। তাহলে সেটাকে আমরা কি বলবো, হেটারোসাইক্লিক বলবো, ঠিক আছে। কয়েকটা এক্সাম্পল মনে রাখো কিন্তু, হ্যাঁ, কয়েকটা এক্সাম্পল এখান থেকে লাগে, এবং কার মধ্যে কোন ধরনের হেটারো গ্রুপটা থাকে সেটাও কিন্তু এখানে লাগে, ঠিক আছে। তাহলে আসো আমরা একটু দেখি কয়েকটা এক্সাম্পল, যেমন মনে করো একটা এক্সাম্পল আছে ফিউরান, এখানে কিন্তু এমসিকিউ কোশ্চেন করে যে ফিউরানে আমাদের হেটারোসাইক্লিক গ্রুপ কোনটা, মনে রাখার উপায় আছে, আমি একটু পরে বলতেছি, আগে একটু খেয়াল করো। ফিউরানটা হলো আমাদের 4 কার্বন বিশিষ্ট একটা হেটারোসাইক্লিক এরোমেটিক যৌগ, হেটারোসাইক্লিক এরোমেটিক কিন্তু বলতেছি, একটু শব্দগুলো খেয়াল করো কিভাবে উচ্চারণ করতেছি, হেটারোসাইক্লিক এরোমেটিক।
তাহলে ফিউরান হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, এখানে আমাদের কে থাকবে, অক্সিজেন থাকবে হেটারো গ্রুপ হিসেবে। তাহলে 4টা কার্বন, ঠিক আছে। তাহলে এর সাথে এই কানেক্টেড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, আর এই যে এই কার্বনের সাথে আর এই কার্বনের সাথে মাঝখানে একটা অক্সিজেন চলে আসবে, ঠিক আছে। এই একটা অক্সিজেন, দেখো তাহলে সাইকেল, কার্বন কার্বন কিন্তু ঠিক ছিল, কিন্তু এই যে মাঝখানে একটা সাইকেলের ভিতরে কি চলে আসছে, অক্সিজেন চলে আসছে, এই জন্য এই কিন্তু হেটারো সাইক্লিক। তাহলে বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দাও, তাহলেই তো শেষ। তাহলে এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানেও আসবে হাইড্রোজেন, যেহেতু 4 হাত পূর্ণ করতে হবে, তাই না। এখানে এমসিকিউ আসে, ফিউরান এর হেটারো গ্রুপকে অক্সিজেন কিন্তু, হ্যাঁ মনে রাখবা কিভাবে, ফিউরান, FeO। দেখো একে তুমি যদি লেখো ইংরেজিতে তাহলে ফিউরান, উচ্চারণ কিন্তু মুখটা গোলাকার হয়ে যাচ্ছে, ফিউরান, তাহলে অক্সিজেন আসবে, ঠিক আছে। এরপরে আসো, এরপর আরেকটা এক্সাম্পল দিয়ে, অনেকগুলো আছে দেখবা বইয়ের ভিতরে, সবগুলো তো আসলে বলা সম্ভব না, জাস্ট আমি বেসিকটা বুঝাইতেছি, কিন্তু এক্সাম্পলগুলো একটু মুখস্থ করে নেবা নিজ দায়িত্বে, হ্যাঁ। তাহলে ওইখানে আমাদের কি ছিল, অক্সিজেন আসছে, এই জন্য কিন্তু আমাদের কি হয়েছে, ফিউরান হয়েছে। যদি নাইট্রোজেন আসে তাহলে হবে পাইরল, একই জিনিস দেখো, তাহলে পাইরল। তাহলে এখানে যদি নাইট্রোজেন আসে তাহলে হবে পাইরল। তাহলে এখানে কি হবে, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু অক্সিজেনের মধ্যে কিছু বসে নাই, মানে অক্সিজেন কিন্তু ফ্রি ছিল, তাই না। দেখো এখানে কিন্তু অক্সিজেন ফ্রি ছিল। শুনতেছ রায়ান, আছো? শুনতেছ, শোনা যায় নাকি? দেখো তাহলে বলতেছিলাম ফিউরানের ভিতরে অক্সিজেন ছিল ফ্রি, মানে অক্সিজেনের সাথে কিন্তু আর কেউ আসে নাই কার্বন ছাড়া। কিন্তু এই নাইট্রোজেনের ক্ষেত্রে খেয়াল করো, নাইট্রোজেনে কিন্তু আমরা হাত জানি 3টা, তাই না। মনে রাখবা কি দিয়ে, অ্যামোনিয়া দিয়ে, অ্যামোনিয়া NH3, তাহলে 3টা হাত। তাহলে এখানে 2টা হাত তো পূর্ণ হয়েছে, 2টা কার্বনের সাথে পূর্ণ হয়েছে, তাহলে আরেকটা হাইড্রোজেন দিয়ে দিব, তাহলে এটার নাম কিন্তু পাইরল, ঠিক আছে। তাহলে MCQর জন্য এগুলো একটু মনে রাখো, আর রিটেনের জন্য সাধারণত এগুলো আসে না। এটা হলো পাইরোল, ওকে। তাহলে এই ছিল আমাদের ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন নিয়ে আর বেশি কিছু বলবো না, হ্যাঁ। তাহলে হেটারো আর হচ্ছে হোমো, দুইটাই আমরা বলছি। এখানে মেইনলি সর্বোচ্চ তুমি চাইলে জানতে পারো যে এলিসাইক্লিক আর হচ্ছে মানে এলিফেটিক আর হচ্ছে এরোমেটিক, এর ডিফারেন্সটা কি, পার্থক্য দেখো। ওইখানে কিন্তু আমরা অনেকগুলাই মানে দেখলাম, স্ট্রাকচারের ভিতরে দেখলাম যে মূল কথা হচ্ছে এলিফেটিক সাইক্লিক, সাইক্লিক দুইটাই হতে পারে, আর এরোমেটিক কিন্তু শুধুমাত্র সাইক্লিক হতে পারে। এই একটা পার্থক্য মনে রাখলে কিন্তু মোটামুটি দেখবা যে অনেকগুলা জিনিস কিন্তু কাভার হয়ে গেছে, তাই না। এখন আসো আমরা যেই টপিকটা দেখবো সেটা হলো, আচ্ছা তার আগে একটু কথা বলে নিই, হ্যাঁ। সেটা হলো আমরা কিন্তু হাইব্রিডাইজেশন পড়ছিলাম, হ্যাঁ, ফার্স্ট পেপারের 3 নাম্বার চ্যাপ্টারে। হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন মানে কি, সংকরায়ন, তাই না। SP3, SP2, SP, এখানেও কিন্তু আছে, প্রত্যেকটা টপিকের সাথেই দেখবা হাইব্রিডাইজেশন লেখা আছে। তো আশা করি হাইব্রিডাইজেশন কিন্তু নতুন করে বোঝানোর আর কিছু নাই। যেমন তোমাকে যদি বলা হয় অ্যালকেনের ভিতরে কী ধরনের হাইব্রিডাইজেশন হয়, সেটা কিন্তু তুমি ফার্স্ট পেপার থেকে ব্যাখ্যা করতে পারবে, SP3, তাই না। এখানে বন্ধন কোণ কত, 109.5, 107, 104, মানে পানি, অ্যামোনিয়া, মিথেন, এগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু পার্থক্য হয়, তাই না। আবার SP2 অ্যালকিনের ক্ষেত্রে এখানে আমাদের কোণ কত, 120। আবার এখানে এস এর পার্সেন্টেজ কত, পি এর পার্সেন্টেজ কত, এগুলো কিন্তু জানো। তারপরে কার্বন হাইড্রোজেন দূরত্ব কত, কার্বন কার্বন দূরত্ব কত, এগুলো কিন্তু আমি ফার্স্ট পেপারেই দেখাইছিলাম, তাই না। আমি বলছিলামও কিন্তু এটা জৈব রসায়নে কিন্তু আছে, কিন্তু আমি এটা ফার্স্ট পেপারে লিখে দিয়েছিলাম। যদি মনে না থাকে তাহলে একটু দেখো, একদম চ্যাপ্টারের শুরুতেই আছে এগুলা, এবং প্রত্যেকটা টপিকের মধ্যেই কিন্তু এই হাইব্রিডাইজেশন আছে। আমি আবার বলতেছি, হ্যাঁ, আমরা তো জানছি যে অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, কিন্তু এখানে তোমার প্রত্যেকটা মানে জৈব যৌগের জন্য কিন্তু হাইব্রিডাইজেশনটা একটু মনে রাখতে হবে। যেমন তোমাকে যদি বলে অ্যালকোহলের হাইব্রিডাইজেশন কি, MCQর জন্য লাগে, অ্যালডিহাইডের কি, কিটোনের কি, কার্বক্সিলিক অ্যাসিডের কি, আমরা পড়বো এগুলো, যখন সামনে আসবে পড়বো। তবে ইনিশিয়ালি যেই 3টা কথা আমি বলে নিলাম, যে অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, এই 3টা হাইব্রিডাইজেশন কিন্তু একদম ছবি আঁকায় আমরা দেখে আসছি ফার্স্ট পেপারে, ফিগার আঁকায় সহ। অতএব একটু সেটা মনে করো, মানে জৈব রসায়ন পেজ খুললেই দেখবা যে হাইব্রিডাইজেশন আলোচনাটা আসতেছে কিন্তু, হ্যাঁ। তাহলে সেটা নিয়ে কিন্তু আমি আর কথা বললাম না, হ্যাঁ। এখন আসলে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো হোমোলোগাস গ্রুপ। হোমোলোগাস মানে কি, একই ধরনের, তাই না, মানে সমগোত্রীয়, হোমোলোগাস সিরিজ যেটাকে আমরা বলে থাকি, একটু খেয়াল করো। তাহলে আমাদের নেক্সট টপিকটা হইতেছে সমগোত্রীয়, সমগোত্রীয় শ্রেণী, বা এটাকে বলা হয় হোমোলোগাস, হোমোলোগাস সিরিজ। দেখো এটা ডিফিনেশন অনেক বড় ডিফিনেশন, হ্যাঁ। আমাদের মেডিকেলে আসলে আমাদের টিচাররাও একটা ডিফিনেশন নিয়ে হাসাহাসি করে, সেটা হলো পাবলিক হেলথ।
থার্ড ইয়ারে কি ডেফিনেশন পড়তে পড়তে তো অনেকে মনে করে একেবারে শেষ, ক্লান্ত হয়ে যায়। মানে লাগে না কিছু না, এরপরও ডেফিনেশন মুখস্থ করাবে। মূল কথা হইতেছে এটা, পরীক্ষায় পাস করার জন্য, বুঝো নাই? এই যে হোমোলোগাস শ্রেণী, মানে সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ, এরও ডেফিনেশন কিন্তু অনেক বড়। দেখবা যে হাজারি স্যারের বইয়ের ভিতরে 5 লাইনের ডেফিনেশন আছে। দরকার নাই মুখস্থ করে, খালি বেসিকটা বুঝো তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, বেসিকটাকে একটু খেয়াল করো, এর কিছু প্রপার্টি আমি বলি, তারপর তুমি ডেফিনেশন নিজে নিজে বানাবা। হোমোলোগাস সিরিজটাকে একটু খেয়াল করো। ধরো আমি লিখলাম CH4, মানে হচ্ছে মিথেন, 1 কার্বন বিশিষ্ট। আমি কিন্তু এটা যে কোনো এক্সাম্পল দিতে পারি, জাস্ট আমি শুধু অ্যালকেনটা আনতেছি। এরপরে ধরো ইথেন, 2 কার্বন বিশিষ্ট, তাহলে CH3। আমরা কিন্তু প্রথমেই বলছি যে অ্যালকেন যারা, তারা কিন্তু সম্পৃক্ত বা স্যাচুরেটেড, মানে সিঙ্গেল বন্ড থাকবে, তাহলে এটা সিম্পল জিনিস। এরপরে আসো দেখো CH3, CH2, CH3। তাহলে আমি 3টা এক্সাম্পল নিলাম। এই যে দেখো, এ কিন্তু মিথেন, তাই না? এই হলো ইথেন, এই হলো প্রোপেন। তাহলে এদের কিন্তু নাম দেখেই বুঝতেছো এরা কিন্তু সবাই অ্যালকেনের সদস্য, তাই না? এখন এদের ভিতরে কিছু প্রপার্টি একটু খেয়াল করো। প্রপার্টিটা হলো, এই যে এর ভিতরে যত কার্বন হাইড্রোজেন আছে, এর ভিতরে যত কার্বন হাইড্রোজেন আছে, একটু পার্থক্য দেখো তো কয়টা এখানে পার্থক্য। মানে পার্থক্যটা কি? এই যে প্রথম দুইটার ভিতরে পার্থক্য কি? কার্বন তো একটা আছে, এখানে দুইটা আছে, তাহলে কার্বন আমি একটা নিলাম, পার্থক্যটা খেয়াল করো, পার্থক্য। হ্যাঁ, তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো একটা কার্বন পার্থক্য আমি পাইছি, তাহলে এখানে দুইটা, এখানে একটা। এখানে হাইড্রোজেন কয়টা? এখানে হাইড্রোজেন হচ্ছে 4টা, এখানে কয়টা দেখো? 6টা, তাহলে হাইড্রোজেন পার্থক্য হচ্ছে 2টা। তাহলে কার্বনের হাত কয়টা খালি? আর 2টা খালি কিন্তু, তাহলে এই পাশে একটা হাত দিলাম, এই পাশে একটা হাত দিলাম, এই বোঝানোর জন্য এখানে আমি তীর চিহ্ন দিলাম। হ্যাঁ, তাহলে এই যে এটা হইতেছে মিথিলিন গ্রুপ, খেয়াল করো কিন্তু, আমি একটু পরে কিন্তু এটা নিয়ে আবারই বলবো কথা। হ্যাঁ, কিন্তু এখন একটু ডিপলি বুঝো যাতে পরবর্তীতে সুবিধা হয়, কারণ এটা অ্যালকেনে গেলে আবার বলতে হবে। অ্যালকেন তো আমাদের অনেক বড় একটা জিনিস, প্রায় 2 দিন লেগে যায় অ্যালকেন শেষ করতে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু মিথিলিন, তাই না? মিথিলিন, এটা হলো মিথিলিন, নট মিথাইল। আবার বলতেছি কিন্তু, এটা প্যাচ লাগায় না আবার, নট মিথাইল। মিথাইল না কিন্তু। তাহলে মিথাইলটা কি? একটু মিথাইলটা মনে রাখো। তাহলে মিথাইলটা হলো তোমার CH4। এর থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, মানে একটা যদি হাইড্রোজেন চলে যায়, তাহলে আমরা বলবো সেটাকে কি? মিথাইল। তাহলে CH3 হবে। CH4 থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি হবে? CH3 হবে। এটা হলো মিথাইল। তাহলে অনুরূপভাবে একটু খেয়াল করো, এই যে দ্বিতীয় আর তৃতীয়টার মধ্যে একটু পার্থক্য খুঁজে দেখো। এখানে 2 কার্বন, এখানে 3 কার্বন, তাহলে পার্থক্য কি? একটা কার্বনই তো পার্থক্য আসতেছে, তাই না? আমি আবার লিখতেছি না এটা, এই দুইটার মধ্যে একটু খেয়াল করে দেখো। তাহলে এটা আর এটার মধ্যে পার্থক্য একটা কার্বন, এখানে 6টা হাইড্রোজেন, এখানে দেখো 8টা হাইড্রোজেন, তাহলে 2টা হাইড্রোজেনই কিন্তু আমাদের পার্থক্য। তার মানে দেখো, এই যে অ্যালকেন গ্রুপটার ভিতরে একটা কমন প্রপার্টি আমরা পাইতেছি, সেটা হলো 2টা হাইড্রোজেন আর একটা কার্বনের পার্থক্য, যেটাকে আমরা বলতেছি মিথিলিন গ্রুপ। তাহলে এইরকম যদি পার্থক্য থাকে এবং তাদের ভিতরে তোমার যদি একটা প্রপার্টির মিল থাকে, প্রপার্টির মিলটা কি? মিথেন, ইথেন, প্রোপেন, তাহলে একটার সাথে আরেকটার মিল আছে, যেহেতু এরা সবাই অ্যালকেন গ্রুপ, তাহলে অবশ্যই এদের কেমিক্যাল কিছু মানে প্রপার্টির মিল আছে, কিছু স্ট্রাকচারাল মিল আছে। এরকম যদি মিল থাকে, তাহলে সেই সকল যৌগগুলোকে আমরা বলবো হোমোলোগাস সিরিজ। তাহলে এরা কার সিরিজের অন্তর্ভুক্ত? অ্যালকেনের। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এরা হচ্ছে সব অ্যালকেনের, মানে অ্যালকেন হোমোলোগাস সিরিজের অন্তর্ভুক্ত কিন্তু এটা। তাহলে এখান থেকে তুমি ডেফিনেশন কিন্তু সহজে এখন বানাইতে পারবা। ডেফিনেশনটা কি দেখো, আমি বলি একটু, প্রায় তোমার 4-5 লাইনের কথা। যে একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী যৌগসমূহের একত্রে, মানে আণবিক ভরের ক্রমবর্ধমান সংখ্যা, মানে অনস্থিত কার্বন পরমাণু সংখ্যার বৃদ্ধিক্রমে সারিবদ্ধ করে যদি প্রত্যেক পাশাপাশি দুটি মৌলের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং ওই যৌগসমূহের সংযুক্তিকে একটি সাধারণ সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, তবে ওই সারিকে ওই সব যৌগের সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ বলা হয়। অনেক বড়, ঠিক আছে? তাহলে এখানে একটা কমন প্রপার্টি আমরা পাইলাম যে আমাদের মিথিলিন গ্রুপ থাকবে, আর এদেরকে তুমি একটা জেনারেল ফর্মুলা দিয়ে মনে রাখতে পারবা, ঠিক আছে? তাহলে অ্যালকেনের জেনারেল ফর্মুলাটা কি? আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম, সেটা হলো CnH2n+2। তাহলে এই সকল বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তাদেরকেই আমরা কি বলবো? হোমোলোগাস সিরিজ। হ্যাঁ রায়ান, শুনতেছো? হ্যালো? হ্যালো? আচ্ছা, তাহলে দেখো, আমরা হোমোলোগাস সিরিজ নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, তাহলে এখানে 2টা প্রপার্টি কিন্তু আমরা পেয়ে গেছি।
যে পরপর দুইটা যৌগের ভিতরে বা কম্পাউন্ডের ভিতরে আমাদের মিথিলিন একটা মূলক বা ফাংশনাল একটা গ্রুপ, হ্যাঁ, আমাদের পার্থক্য থাকবে। আর জেনারেল ফর্মুলা একে, মানে জেনারেল ফর্মুলা দিয়ে একে আমরা ডিফাইন করতে পারবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আর তেমন কিছু জানা নাই, শুধু হোমোলোগাস সিরিজের ফর্মুলাগুলো একটু আমাদের জানতে হবে। আসো আমরা একটু ফর্মুলাগুলো দেখি, তার আগে আমি দু একটা প্রপার্টি একটু লিখে রাখি, হ্যাঁ, যদি কাজে লাগে আর কি। তাহলে দেখো আমরা কয়েকটা ফর্মুলা, মানে প্রপার্টি বা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য সমূহ। তাহলে এক নাম্বার কথা হইতেছে, আমরা কি দেখছি এখানে আমাদের মিথিলিন মূলক পার্থক্য থাকবে, তাই না, পাশাপাশি যৌগে। তাহলে পাশাপাশি পাশাপাশি যৌগে মিথিলিন মূলক বা ফাংশনাল গ্রুপ পার্থক্য থাকবে, পার্থক্য থাকবে। দুই নাম্বার হইতেছে আমাদের কি থাকবে, একটা জেনারেল ফর্মুলা থাকবে, ঠিক আছে, বা সাধারণ সংকেত থাকবে, সাধারণ সংকেত, বা এটাকে আমরা বলতে পারি জেনারেল ফর্মুলা। মানে একটা ফর্মুলা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো এটা কোন গ্রুপের, ঠিক আছে, এটা একটা কথা। আর আরেকটা কথা তুমি বলতে পারো এখান থেকে যে প্রত্যেকটা যৌগকে তুমি বিভিন্ন সোর্স থেকে একে মানে কি করতে প্রস্তুতি করতে পারবা। তাহলে প্রোডাকশন ফ্রম ভেরিয়াস সোর্স, এটাই হলো মূল কথা। প্রডিউস ফ্রম ভেরিয়াস সোর্স, এই কথার মানে কি একটু খেয়াল করে আমি বলি। এই কথাটার মানে হলো, এই যে মিথেন আছে না, ধরো এই মিথেনটা নিয়ে যদি আমি বলি, অথবা ইথেনকে নিয়ে যদি আমি বলি, এই ইথেনকে তুমি বিভিন্ন জায়গা থেকে তৈরি করতে পারবা, ঠিক আছে, শুধু একটা না কিন্তু। এই ইথেনকে অনেক জায়গা থেকে তৈরি করতে পারবা, যেমন অ্যালকিন থেকেও তৈরি করতে পারবা। তারপরে হচ্ছে তুমি নর্মাল সোর্স, ওই যে কোপ রিঅ্যাকশন নামে একটা বিক্রিয়া আছে, বিজ্ঞানী নামে বিখ্যাত বিক্রিয়া, আমরা দেখবো ইনশাআল্লাহ অ্যালকেন পড়ার সময়, সেইখান থেকেও তৈরি করতে পারবা। এই মিথেনকেও তুমি বিভিন্ন জায়গা থেকে তৈরি করতে পারবা, ন্যাচারাল গ্যাস থেকেও পারবা। তারপরে হচ্ছে আরো বিভিন্ন সোর্স যেগুলো আছে সেখান থেকেও তুমি পারবা, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের ওই যে ওইটাই আমি বলছি যে প্রডিউস ফ্রম ভেরিয়াস সোর্স, মানে বিভিন্ন সোর্স থেকে তুমি একে তৈরি করতে পারবা। এছাড়া একটা মানে ফাংশনাল গ্রুপ থাকবে, তাহলে ফাংশনাল একটা গ্রুপ থাকবে, তাই না, ফাংশনাল গ্রুপ থাকবে। আমরা অ্যালকেনের ক্ষেত্রে তো কোনো ফাংশনাল গ্রুপ দেখি নাই, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু ফাংশনাল গ্রুপ আছে। অ্যালকেনের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ হলো তার সিঙ্গেল বন্ডটাই হলো তার ফাংশনাল গ্রুপ, অন্য কোনো কিছু না কিন্তু, হ্যাঁ। এখন আসো আমরা একটু জেনারেল ফর্মুলা বা সাধারণ সংকেত কি কি আছে কয়েকটা দেখবো, হ্যাঁ। সাধারণ সংকেত খেয়াল করো, বা জেনারেল ফর্মুলা কি কি আছে একটু খেয়াল করো। আমি যদি প্রথমে অ্যালকেনটাই লিখি, অ্যালকেন, তাহলে এর নর্মাল ফর্মুলা কি, CnH2n+2, CnH2n+2। তাহলে এক্সাম্পল হিসেবে এখানে যদি আমি এক্সাম্পলগুলো লিখি, তাহলে কি পাবো আমরা, এক্সাম্পল হিসেবে আমরা মিথেন পাবো, তাই না, CH4C2H6, এগুলা কিন্তু আমরা পাবো। ওকে, দুই নাম্বার আসো আমরা যদি অ্যালকিন লিখি, আমার যেগুলো দরকার আমি শুধু সেগুলোই লিখবো, হ্যাঁ। তাহলে এখানে CnH2n, তাহলে এখানে কি হবে দেখো, এখানে কিন্তু মজার বিষয় আছে, হ্যাঁ, MCQ কোশ্চেন আছে যে অ্যালকিনের প্রথম সদস্যের নাম কি, মিথিন কিন্তু হয় না আসলে, কারণ ডবল বন্ড হইতে গেলে, কারণ আমরা আগেই তো বলছি তাই না, অ্যালকিন হইতেছে আনস্যাচুরেটেড। তাহলে আনস্যাচুরেটেড মানে কি, ডবল বন্ড লাগবে। এখন ডবল বন্ড এক কার্বন কার সাথে ডবল বন্ড করবে, কারণ আমরা জানি ডবল বন্ড ট্রিপল বন্ড এগুলো কার্বন কার্বনের সাথে কিন্তু হয়, তাই না, কিন্তু এই এক কার্বন তো কারোর সাথে ডবল বন্ড করতে পারবে না, এই জন্যই মিনিমাম দুইটা কার্বন লাগবে অ্যালকিনের ক্ষেত্রে। এই জন্যই বলা হয় যে আমাদের ফার্স্ট মেম্বার অফ অ্যালকিন সেটাকে ইথিন, তাহলে C2H4, C3H6, এগুলো কিন্তু আমাদের ফার্স্ট মেম্বার। প্রথম মেম্বার ইথিন আর দ্বিতীয়টা হচ্ছে প্রোপিন। এটা গেল অ্যালকিন, ঠিক আছে। এরপরে কি কি আছে দেখো, আমি অ্যালকাইনাল লিখলাম না, এরপর আসো আমাদের যেটা দরকার সেটা আমি লিখবো, অ্যালকোহল। অ্যালকোহল ওইটা একটু দেখে নিও, অনেকগুলো আছে তো। CnH2n+1OH থাকবে এখানে, ঠিক আছে। আর একটু মনে রাখতে হবে কিন্তু, এটাকে তুমি মনে রাখতে পারো এইভাবে, অ্যালকাইলের সাথে হাইড্রক্সিল থাকবে, এটা কিন্তু অ্যালকাইলের, এই যে অ্যালকাইল। আচ্ছা অ্যালকাইলটা কি একটু দেখাই আমি, এই যে একটু আগে কিন্তু আমি বললাম এটা মিথাইল না, তাহলে এটাকে কিন্তু তুমি বলতে পারো অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল মানে হচ্ছে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ যায়, তাহলে অ্যালকেন মাইনাস একটা হাইড্রোজেন, এটা কিন্তু মনে রাখবে কিন্তু, যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ যায় তাহলে সেটাকে আমরা বলবো অ্যালকাইল।
তাহলে বিষয়টা কীরকম, যদি মিথেন থেকে চলে যায় তাহলে মিথাইল, ইথেন থেকে চলে গেলে ইথাইল, প্রোপেন থেকে চলে গেলে প্রোপাইল। ঠিক আছে, এটা কিন্তু একটু মনে রাখো, অ্যালকেন মাইনাস একটা হাইড্রোজেন। তাহলে এক্সাম্পল কী কী বললাম, যেমন এই যে এখানে লেখা আছে মিথাইল, তাহলে 2 কার্বন বিশিষ্ট হলে ইথাইল, 3 কার্বন বিশিষ্ট হলে প্রোপাইল, তাই না? তাহলে এটা কিন্তু হইতেছে আমাদের অ্যালকাইল, এই যে এটা কিন্তু অ্যালকাইল, তাহলে অ্যালকাইল, অ্যালকাইল প্লাস হাইড্রোক্সিল এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যালকোহল। তাহলে এর এক্সাম্পল কী হতে পারে, ধরো CH3 CH2OH, তাই না? দেখো এই যে ইথাইল গ্রুপ আর হচ্ছে হাইড্রোক্সিল আসছে, তাহলে CH3 CH2, ওইখানে কিন্তু CH3 CH3 হলে অ্যালকেন হইতো, মানে ইথেন হইতো, কিন্তু এখানে কি হয়েছে CH3 CH2, তার মানে একটা হাইড্রোজেন নাই, হাইড্রোজেনের পরিবর্তে হাইড্রোক্সিল আসছে, দ্যাট মিনস এটা হলো ইথাইল। তাহলে ইথাইলের সাথে কি আসছে, হাইড্রোক্সিল আসছে, তাহলে ইথানল, মানে অ্যালকাইলের সাথে OH আসলে কিন্তু অ্যালকোহল, এটা একটু মনে রাখবে। এরপর আসে অ্যালডিহাইড, এটার একই অবস্থা, হ্যাঁ, অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডের ক্ষেত্রে তোমার CnH2n+1 এর সাথে থাকবে CHO, মনে রাখো কিন্তু CHO। আচ্ছা, তাহলে এখানে অ্যালকাইলের সাথে CHO থাকবে, তাহলে এর এক্সাম্পল কি হতে পারে, তার এক্সাম্পল হতে পারে CH3 CH2 CHO। একটু খেয়াল করো এই জায়গায় কিন্তু প্যাচ লাগবে, প্যাচটাকে একটু খেয়াল করো, এই যে এই দুইটা, তাহলে এটা কিন্তু ইথাইল গ্রুপ, তাহলে কিন্তু আমাদের নামকরণ হওয়া উচিত ইথানেল। আচ্ছা, আমি একটু উচ্চারণগুলো বলি আগে, হ্যাঁ। অ্যালকোহলের শেষে অল হবে আর অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাল হবে, অ্যাল। যেমন এটা কি লিখছি, এটা হলো ইথানল, তাই না? আমি একটু উচ্চারণগুলো লিখি, এটা হলো ইথানল, কিন্তু এটা একটু খেয়াল করো, এটা কিন্তু অল হবে না, এটা কিন্তু হবে অ্যাল। তাহলে এখানে কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন, কিন্তু এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে, স্যার এই CHO তো এটা ফাংশনাল গ্রুপ, তাহলে একে আমরা কেন হিসাব করতেছি? হ্যাঁ, একেও হিসাব করতে হবে, CH3 CH2টা তো আমাদের ইথাইল গ্রুপ, তাই না? তাহলে তো সেই অনুসারে ইথানেল হওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু হবে না, একটু মনে রেখো, কিন্তু এখানে কিন্তু ফাংশনাল গ্রুপের কার্বনটাও কিন্তু ইনক্লুড হবে নামকরণ করার ক্ষেত্রে। আমি আবার বলতেছি, খেয়াল করো, উপরেরটা কিন্তু 2 কার্বন বিশিষ্ট ছিল ইথানল, তাহলে এটাও তো আমাদের ইথাইল গ্রুপ, তাহলে ইথানেল হওয়ার কথা, কিন্তু সেটা হবে না কেন, কারণ হচ্ছে এই কার্বনটাও এখানে ইনক্লুড হবে। এখানেও দেখো এই যে এখানে এইটুকু আর এইটুকু তো মিল আছে, তাহলে পার্থক্য তো এইটুকু আর এইটুকুর মধ্যে, তাহলে তো আমাদের নামকরণ এইটুকু দিয়ে হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এটা কিন্তু হবে না, মানে যত কার্বনই থাকবে ততগুলোই আমাদের নামকরণের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এটা কয়টা কার্বন আছে, 3টা, তাহলে 3 কার্বন বিশিষ্ট আমাদের অ্যালডিহাইডের নাম কি হবে, প্রোপ, তাহলে এর সাথে এল উচ্চারণ হবে, তাহলে প্রোপানেল, কিন্তু নট নল। মনে রেখো, আমি আবার বলতেছি, অ্যালকোহলের ক্ষেত্রে অল, অ্যালডিহাইডের ক্ষেত্রে হইতেছে আমাদের এল উচ্চারণ হবে, এল। এটা আমি পাশে লিখে রাখি, হ্যাঁ, এটা হলো অল, আর এর ক্ষেত্রে হবে সরিয় জফলা আকার এল। ঠিক আছে, এই উচ্চারণটা একটু মনে রাখো। তাহলে এটা হবে প্রোপানেল, আর হচ্ছে ইথানল, এটা ইংরেজিতে লিখে রাখি ইথানল। ঠিক আছে, তো অনুরূপভাবে কিন্তু তুমি ইথানেলও পাবা, CH3CHO কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় একটু মনে রাখো কিন্তু, যে আমরা যেটা লিখবো সেখানে যত কার্বনই থাকুক না কেন, সবগুলো কার্বনই কিন্তু আমাদের নামকরণের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে। এরপরে আরও আছে, দেখো আরেকটা যদি আমি লিখি, সেটা হলো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এখানে শুধু ওইক উচ্চারণ হবে, হ্যাঁ, এটা উচ্চারণ হবে ওইক। আমি কিন্তু পাশাপাশি উচ্চারণগুলো লিখে দিতেছি, হ্যাঁ, অল, এল, ওইক। তাহলে এটা কি হবে, এটাও একই, CnH2n1 আর COOH। ঠিক আছে, তাহলে দেখো এটা আর এটা সবগুলা কিন্তু সেম, তাহলে অ্যালকাইল কিন্তু সবার মধ্যেই আছে। তাহলে এটার তুমি একটা লিখতে পারো CH3 COOH। দেখো CH3 মিথাইল গ্রুপ, আর CHO তো আমাদের ফাংশনাল গ্রুপ, এই যে পাশের টুকু, এই যে এইটুকু, তাই না? তাহলে CH3 COOH, তাহলে 2 কার্বন যেহেতু, তাহলে অবশ্যই আমাদের কি হবে, এটা কোন কার্বক্সিলিক অ্যাসিড হবে, ইথানোয়িক। তাহলে 2 কার্বন যেহেতু, এই জন্য আমরা লিখবো ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, শুনতেছ রায়ান, বুঝছো কিছু এই কয়েকটা যে বললাম? হ্যাঁ, আরো আছে, হ্যাঁ, আরো অনেকগুলো আছে, বলা সম্ভব না, লাস্টে আরেকটা বলে দিতেছি, যেগুলো লাগবে শুধু সেগুলো আমি বলতেছি। সেটা হলো অ্যামিন, নট আমিন। ঠিক আছে, অ্যামিন। তাহলে এর ক্ষেত্রেও সবই সেম, CnH2n+1, শুধু এখানে কি আসবে, NH2 আসবে সাথে, হ্যাঁ, NH2 আসবে। তাহলে এটার উচ্চারণ ভঙ্গি তোমার ওই যে অ্যালকাইল গ্রুপ সহ বলতে হবে, কিন্তু এখানে এর উচ্চারণটা অ্যালকাইল গ্রুপ সহ বলতে হবে। কীরকম একটু খেয়াল করো, ধরো আমি এক্সাম্পল দিলাম CH3NH2,
তাহলে এখানে কিভাবে বলবো, এটা মিথাইল আর এটা হলো অ্যামিন, তাহলে মিথাইল অ্যামিন, ঠিক আছে। এটার উচ্চারণ হবে মিথাইল অ্যামিন। ওকে, এই হলো আমাদের মূলত কিছু হোমোলোগাস সিরিজ সম্পর্কে আর হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ না মানে জেনারেল ফর্মুলা, ফাংশনাল গ্রুপগুলো আমি দেখাই দিয়েছি, একদম নর্মাল জিনিস, ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই। হ্যাঁ, ফাংশনাল গ্রুপ কিন্তু মেইন বিষয় আমাদের, কারণ আমরা চিনবো কি দিয়ে, ফাংশনাল গ্রুপ দিয়ে, তো তাই না। তাহলে এটাই ছিল কিন্তু আমাদের মূলত হোমোলোগাস সিরিজ। একটু কষ্ট করে মুখস্থ করতে হবে ভাই, কিছু করার নাই। যে হোমোলোগাস সিরিজের ডিফিনেশন, ফাংশনাল গ্রুপের ডিফিনেশন আসে কিন্তু এই দুইটা, হ্যাঁ অনেকবার বোর্ডে আসছে দেখবা। বিশেষ করে আমাদের সময় পর্যন্ত তো অ্যাভেলেবেল ছিল, তোমাদের শর্ট সিলেবাসের পর থেকে তাও দু একবার দেখছি আসছে, অতএব একটু মুখস্থ করতেই হবে। তাহলে তুমি প্রপার্টি বা বৈশিষ্ট্যগুলো মুখস্থ বা জানলেই কিন্তু তোমার মূলত সংজ্ঞাটা চলে আসতেছে, তাই না। একটু মুখস্থ করো, কিছু করার নাই আসলে, এই ক্ষেত্রে আসলে কিচ্ছু করার নাই। তাহলে এটি ছিল আমাদের হোমোলোগাস সিরিজ। এরপরে যেই টপিকটা আমরা দেখবো সেটা হলো ফাংশনাল গ্রুপ, অনেক বড়, ঠিক আছে, অনেক বড় চার্ট আছে এটা। তা আমরা আসলে অতগুলো পারবো না, আমাদের ব্রেন শক্তি অতগুলো কুলেবে না। আমরা যেগুলো দরকার শুধু এই মানে এই চ্যাপ্টারের জন্য যেগুলো দরকার সেগুলো আমরা নিব। তাহলে আমরা একটু দেখি, আসো আমাদের কি কি আছে। আমরা একটু ফাংশনাল গ্রুপ বা এটাকে বলা হয় কার্যকরী মূলক, কার্যকরী মূলক, ঠিক আছে। এই দেখো এত টাইনে পড়াইতেছি এরপরও কিন্তু আসলে শেষ হইতে চাইবে না। হ্যাঁ, ফাংশনাল গ্রুপ অফলাইনে হইলে তোমার অনেক কিছু আসলে টাইনে টুইনে পড়ান যায়, কিন্তু অনলাইনে তো আসলে আসলে মাইন্ড কনভার্ট হয়েছে, এটাই স্বাভাবিক। আমিও তো অনলাইনে ক্লাস করছি, যে দেখা যায় যে 10 মিনিট ক্লাস করার পর আর তোমার মনোযোগই থাকে না ক্লাসের দিকে, এটা হয় কিন্তু নিজে যেহেতু ক্লাস করছি এটা আসলে আমি নিজেও বুঝি। এই জন্য আসলে অনেক কথা হয়তো অনেকবার বলে ফেলি, কিন্তু আমি কিন্তু নিজে এটা স্বীকার করি যে আমি অনেক কথা 2-3 বার 4বারও কিন্তু বলে ফেলি, যাতে তোমার একবার হইলেও যাতে মাথায় ঢুকে। আমি কথা বলতেছি হয়তো তোমার মাইন্ড অন্যদিকে চলে গেছে, হতেই তো পারে, এটা আমারও হয়, হয়েছে, আমি নিজে এটা আসলে প্রত্যক্ষ ভিকটিম এটার, ঠিক আছে। এই জন্য একটু সময় লাগে, কিন্তু সামনাসামনি হলে হয়তো এই মাইন্ডটা অন্যদিকে যাইতো না। তো দুইজন বসে আছি পাশাপাশি, অন্যদিকে মাইন্ড যাওয়ার আসলে কোনো উপায় নাই, তো তারপরেও তো চলে যায়, কিছু করার থাকে না। এই জন্যই আসলে অনলাইনে একটু মানে দুই একটা ক্লাস হয়তো বেশি লাগতে পারে, কিন্তু কিছু করার নাই, তারপর আমরা যত সম্ভব একটু টাইনে টুনি করবো। হ্যাঁ, কারণ অনেক বড় চ্যাপ্টার, আসলে অনেক বড়, কিন্তু ভয় পায় না। যেভাবে পড়াচ্ছি আশা করি না বোঝার মতো কিছু নাই কিন্তু এখানে। হ্যাঁ, তাহলে ফাংশনাল গ্রুপ কি দেখো, এখানেও ডিফিনেশন আছে, একটু ডিফিনেশনটা সুন্দর করে মুখস্থ করে নিবা, তবে আমি একটু বলি, বুঝাই বলি যাতে একটু মনে থাকে। হ্যাঁ, তাহলে এটা কি, এটা হলো এক ধরনের, দেখো আমি কয়েকটা জিনিস লিখি তাহলে বুঝতে পারবে, এটা আসলে কয়েকটা এক্সাম্পল লিখি। ধরো এই যে OH, তাই না, এটা হলো অ্যালকোহল, অ্যালকোহল। তারপর মনে করো CHO, এগুলা কিন্তু এই যে একটা হাত খালি আছে এটার জন্য এই দাগ দিতেছে। হ্যাঁ, তাহলে এটা হলো অ্যালকোহল, এটা হলো অ্যালডিহাইড, তাই না। অনুরূপভাবে কি আছে, কার্বক্সিলিক অ্যাসিড, আমি শুধু অ্যাসিড লিখলাম এটা। হ্যাঁ, এগুলা কিন্তু সবই অর্গানিক অ্যাসিড, আর অর্গানিক অ্যাসিড সমূহ কিন্তু দুর্বল অ্যাসিড, এটা জানো। এটা কোথায় পড়ছো, ওই যে হ্যান্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন, ওই যে বাফার সলিউশন যেটা, ওইখানে কিন্তু পড়ছিলা, তাই না। এখানে কিন্তু দেখবা অনেক কিছু আসলে ফার্স্ট পেপারে চলে আসতেছে, যা আসলে পড়ে আসো, যেমন পিএইচ বলো এখানে আসবে, যদিও ফার্স্ট পেপারে পড়ছো, তাই না। তো অনুরূপভাবে আরও কিন্তু অনেকগুলো আছে। কি কি আছে মনে করো, আরেকটা যদি আমি লিখি অ্যামিন, NH2, তাই না, এটা হলো অ্যামিন। এই যে এগুলাই হলো ফাংশনাল গ্রুপ। তাহলে এখান থেকে তুমি ডিফিনেশনটা কীভাবে বানাবে একটু খেয়াল করো, জাস্ট একটু টেকনিক বলতেছি, আর কিছুই না। মুখস্থ তো তোমাকেই করতে হবে, আমি তো সারা জীবনেও করাই দিতে পারবো না। তাহলে এটা হলো তোমার বিশেষ ধরনের একটা কি, ফাংশনাল গ্রুপ, মানে কার্যকরী মূলক, তাই না। তাহলে তুমি এটাকে কীভাবে মনে রাখবে, এটা হলো এক ধরনের মূলক বা বিশেষ ধরনের অ্যাটমস, নট অ্যাটম, একটা দিয়ে কিন্তু ফাংশনাল গ্রুপ হয় না, ঠিক আছে। তাহলে বিশেষ পরমাণুর একটা সমাহার, তাহলে এটা কিন্তু একটা সমাহার, দুইটাও হতে পারে তিনটাও হতে পারে, কিন্তু একটা দিয়ে সাধারণত হয় না। একটা দিয়ে শুধুমাত্র অ্যালকেনেরই হয়, যে কার্বনের দুই পাশে দুই হাত খালি সিঙ্গেল সিঙ্গেল, তাহলে সেটা হচ্ছে অ্যালকেন। আবার ডাবল বন্ড হইতে গেলে কিন্তু দুইটাই লাগবে, সেটা হলো অ্যালকেন, তাই না। সেটা হলো ভিন্ন বিষয়। তাহলে এখানে কীভাবে মনে রাখবে, এটা হচ্ছে আমাদের কয়েকটা পরমাণু সমাহার, যেটা তোমার কি করবে, এর কাজটা কি, এর কাজটা হচ্ছে তোমার, দেখো এর দুইটা ফাংশন মনে রাখো। এক নাম্বার ফাংশন, এক নাম্বার ফাংশনটা হচ্ছে তোমার এ কি করবে, কন্ট্রোল রাসায়নিক মানে কেমিক্যাল রিয়াকশন, মানে রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে। তাহলে কন্ট্রোল কেমিক্যাল রিয়াকশন,
তাহলে এরা কিন্তু কেমিক্যাল রিয়াকশন কন্ট্রোল করে। কিভাবে করবে দেখবা আস্তে আস্তে যখন আলোচনা হইতেছে না তখনই বুঝবো যে কিভাবে এরা আসলে কন্ট্রোল করতেছে। তারপরে এরা কি, এরা হইতেছে তোমার সমগোত্রীয় শ্রেণীর পরিচয় বহন করবে। ওই যে একটু আগে আমরা দেখলাম না সমগোত্রীয় শ্রেণী জেনারেল ফর্মুলা, এর পরিচয় কিন্তু এরা বহন করবে। তাহলে 2 নাম্বার আমরা বলবো সমগোত্রীয় শ্রেণীর পরিচয় বহন করবে। এটাই হলো এদের কিন্তু ফাংশন, পরিচয় বহন করবে। তাহলে যারা এই কাজগুলো করবে তাদেরকে আমরা কি বলবো, ফাংশনাল গ্রুপ বলবো। তাহলে প্রথমে 1 নাম্বার আমি কি বলছি, এরা হচ্ছে বিশেষ ধরনের অণু বা পরমাণুর সমাহার। কি করবে, কেমিক্যাল রিয়াকশনকে বা রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে, আর হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর পরিচয় বহন করবে। যারা এই কাজগুলো করবে তাদেরকে আমরা বলবো ফাংশনাল গ্রুপ। তাহলে ফাংশনাল গ্রুপ কে কে আছে, আশা করি এগুলার নতুন করে বলার কিছু নাই। দেখো আরো কয়েকটা আছে, আমি একটু লিখে ফেলি, হ্যাঁ তাহলে একটু ভালো বুঝবা। তাহলে এখানে কয়েকটা লিখছি, আরো আছে। ধরো এস্টার আছে, এস্টার। এস্টারটা কিরকম, সেটা হলো RCOO। আচ্ছা, এটা হইতেছে আদার্স যেগুলো, আমি সেগুলো একটু লিখি। দেখো এখানে আমি একটু অন্যভাবে লিখতেছি, সেটা হলো এস্টার। এস্টার এই সংকেতগুলো একটু মনে রাখো, হ্যাঁ জাস্ট এগুলার ফাংশনাল গ্রুপগুলো মনে রাখো, কিন্তু এই যে উপরে যেগুলো লিখছি এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি লাগবে। আচ্ছা, আরেকটা এখানে আমি লিখি যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো কিটোন। এটা হলো কিটোন, ঠিক আছে। আর বাকি যেগুলো লেস ইম্পর্টেন্ট আমি একটু নিচে লিখতেছি, একটু খেয়াল করো। এস্টারের ক্ষেত্রে হলো তোমার RCOO, ঠিক আছে। এটা তুমি চাইলে স্ট্রাকচারাল ফর্মুলা লিখতে পারো, জাস্ট একটা দেখাই দেখো। তাহলে কার্বন না, আর আর বাদ দিয়ে লেখো, তাহলে সি ডাবল বন্ড, তাহলে এখানে একটা আসবে অক্সিজেন, এখানে একটা, ঠিক আছে। তাহলে এখানে এই যে খালি থাকবে এই আর, চাইলে এটাও তুমি আর দিতে পারো। এই হলো স্ট্রাকচারাল ফর্মুলা, আর কিছুই না। তাহলে এটা হলো এস্টার। এরপরে যেটা আছে সেটা হলো অ্যামাইড, ঠিক আছে। তাহলে অ্যামাইডের সংকেতটা কি, অ্যামাইডের সংকেতটা হলো খুবই সিম্পল, অ্যামিন আসবে এখানে। অ্যামাইড মানে অ্যামিনের ছোট ভাই, ঠিক আছে। তাহলে এখানে আসবে হলো RCONH2, এটা হলো অ্যামাইড। তাহলে এই যে এতটুকু থাকলেই কিন্তু আমরা বুঝবো এই বেটা হইতেছে আমাদের অ্যামাইড, আর এতটুকু থাকলেই কিন্তু আমরা বুঝবো এই বেটা হইতেছে অ্যাস্টার। আর এর কিন্তু কোনো মূল্য নাই এখানে, কিন্তু আর না থাকে অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে এগুলো আসলে দরকার নাই। লাস্টে একটা শুধু মনে রাখো, নাইট্রাইল। নাইট্রাইল, নাইট্রাইল এটা কিন্তু এমসিকিউতে আসে, হ্যাঁ। নাইট্রাইল একে বলা হয় সায়ানাইডও বলা হয়, অথবা সায়ানাইট। দেখো এটা কিন্তু এমসিকিউর জন্য আসে, যে নিচের কোনটি সায়ানাইট অথবা নাইট্রাইল। তো সায়ানাইট তো চিনো তাই না, তাহলে C≡N, এটাই হলো সায়ানাইট বা নাইট্রাইল কিন্তু এটা, হ্যাঁ, নট নাইট্রেট। নাইট্রেট কিন্তু অন্য জিনিস, নট নাইট্রেট। এটা কিন্তু একটু মনে রাখো, হ্যাঁ। নাইট্রাইল অথবা সায়ানাইট একই জিনিস, আর নাইট্রেট কিন্তু অন্য জিনিস। তাই এই ছিল আমাদের কিন্তু ফাংশনাল গ্রুপ। এখান থেকে আর তেমন কিছু জানা নাই। এখন আসলে একটা জিনিস আমাদের জানতে হবে যে এই ফাংশনাল গ্রুপ থেকে আমরা নামকরণ কিভাবে করব। দেখো আমি কিন্তু প্রথমেই বলছি যে আমাদের পুরো অর্গানিক কেমিস্ট্রিতে নামকরণ না জানলে কিন্তু আসলে অর্গানিক কেমিস্ট্রির একটা ব্যর্থতা থাইকেই যাবে। তাহলে আমরা নামকরণগুলো আস্তে আস্তে দেখবো। এই যে একটু দেখো, এই ফাংশনাল গ্রুপ দিয়ে তুমি কিভাবে নামকরণ করবে এটার একটা নমুনা আমি দেখাই, হ্যাঁ। অনেকগুলো আছে। তাহলে ধরো একই যৌগের ভিতরে একটু খেয়াল করে একটা এক্সাম্পল দিই, তাহলে ভালো বুঝতে পারবা। নামকরণ আমি একটা এক্সাম্পল দিব, জাস্ট প্রত্যেক দিন একটা একটা করে পড়লে দেখবা যে নামকরণগুলো অনেক সহজ হয়ে গেছে। যেমন গতকালকে আমি দেখাইছিলাম, গত ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে তোমার বাংলায় বা ইংরেজিতে লেখা আছে তুমি সেটাকে যৌগে বা সংকেতে কনভার্ট করবা, সেটা কিন্তু আমি দেখাইছিলাম, তাই না। তাহলে আজকে দেখো আরেকটা নিয়ম একটু খেয়াল করো, যেহেতু ফাংশনাল গ্রুপ করে ফেলছি আমরা, তাহলে একে দিয়ে আমরা কিভাবে নামকরণ করবো একটু খেয়াল করো। শুনতেছো রায়ান, আসো। এটা একটু খেয়াল করো, এই নামকরণটা একটু খেয়াল করো। ধরো আমি এই যে লিখলাম, এই যে এরকম লিখলাম CH3 CH2 COH CH2 COOH, ঠিক আছে। দেখো এখানে দুইটা গ্রুপ আছে, এটা হলো অ্যালকোহল আর এটা হলো অ্যাসিড, তাই না। দুইটা গ্রুপ কিন্তু এই জায়গায় আছে আমাদের। এখন কথা হইতেছে স্যার এই যৌগটা তাহলে আসলে কি, এই যৌগটা কি আসলে অ্যালকোহল না অ্যাসিড, এটা বুঝবো কিভাবে, হ্যাঁ। ওই যে ফাংশনাল গ্রুপ যেগুলো পড়ছি না, সেগুলো একটু মনে রাখতে হবে, একটু কষ্ট করতে হবে, কিছু করার নাই। যেমন সক্রিয়তা সিরিজ তুমি মনে রাখছিলে না, লিকে কেনা মেগাইবার এলে যেন ফিরে শোনা পাবে, হাইকোলাঙ্গার হাজিয়া যে পিটাবে আমায়। এখানে আসলে তুমি চাইলে টেকনিক বের করে নিতে পারো, অথবা কয়েকটা জাস্ট একটু সিরিজ আকারে মনে রাখতে পারো। দেখো খেয়াল করো, তাহলে এখানে কিন্তু ঝামেলা হয়ে গেছে। আরও ঝামেলা হয়তো যদি আর 2-3টা দিতাম, মানে ওই যে গত ক্লাস আমরা দেখছিলাম না, 2,2-ডাইক্লোরো, 3 মিথাইল,
তো এখানে তো জাস্ট আমি একটা দিছি মানে হাইড্রক্সিল দিছি, এখানে অ্যাসিড। তাহলে আসলে এই যৌগটা কি, এই যৌগটা কি আসলে অ্যাসিড নাকি আসলে তোমার মানে কি বলা হয় একে, এটা কি আসলে অ্যাসিড নাকি এটা হচ্ছে অ্যালকোহল, সেটা কিভাবে বুঝবো? এখন এখানে তো বলতে পারো স্যার যেহেতু সি ডাবল ও এইচ তো সবার শেষে, তাহলে তো এই অ্যাসিড। হ্যাঁ এই লজিক ঠিক আছে, কিন্তু এটা দিচ্ছে সব জায়গায় খাটবে না, কারণ সি ডাবল ও এইচ তো এখানে থাকতে পারতো আর ও এইচটা তো এখানে থাকতে পারতো, তাই না? তাহলে তখন আমরা কি বলতাম, তখন কি অ্যাসিডের জায়গায় অ্যালকোহল হয়ে যাইতো? বিষয়টা তো সেরকম না। অ্যাসিড সারা জীবন অ্যাসিডই, ও যেখানেই থাকুক, 1 নাম্বার কার্বনে থাকুক 4 নাম্বার কার্বনে থাকুক, দেখার বিষয় না। তার মানে এই পজিশনটা আমাদের মেইন না, তাহলে এর ভিতরে অবশ্যই কিছু কাহিনী আছে, কাহিনীটাকে একটু খেয়াল করো। এদের সক্রিয়তা বলতে একটা কথা আছে, সক্রিয়তাটা কি জিনিস, যদি অ্যাসিড মূলক থাকে তাহলে অ্যালকোহলও যদি থাকে তাহলে সেটা অ্যাসিড হবে, নট অ্যালকোহল। এটাকে আমি সিরিজ আকারে এইভাবে মনে রাখছিলাম। এবং দেখবা তোমার কবির স্যারের বইও আছে, হাজারি স্যারের বইও এই চারটা আছে। হ্যাঁ এই যে আমার সামনে চারটা আছে, একটু খেয়াল করো, সবগুলো লাগে না, একটু খেয়াল করে এই যে চার দেখা যাচ্ছে সম্ভবত। হ্যাঁ তাহলে দেখো এখানে কিন্তু অনেকগুলো আছে, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে শুধু সেগুলো একটু মনে রাখো। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, বাকি যে মাঝখানে অনেকগুলো আছে দেখো, এই যে সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, নাইট্রাইল বা সায়ানাইড, তো এইগুলো সাধারণত লাগে না। এই যে নিচে কিন্তু ওরা বলে দিচ্ছে যে উপরের তালিকায় স্টার চিহ্নিত বিশিষ্ট কার্যকরী মূলকসমূহের ক্রম মনে রাখলে সাধারণ শিক্ষার্থীদের জন্য সহজ হবে, নামকরণ সহজ হবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে শুধু সেগুলোই মনে রাখো। দেখো এখানে কে কে দেওয়া আছে, কার্বক্সিলিক অ্যাসিড, এই যে স্টার চিহ্ন, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যালকিন, অ্যালকাইন আর হচ্ছে অ্যালকেন। তাহলে এই কয়েকটা জিনিস একটু আমি যদি এখানে লিখে রাখি তাহলে কিন্তু ভালো হবে। তাহলে এখান থেকে আমরা বলবো প্রথমে সি ডাবল এইচ যদি থাকে তাহলে সেই যৌগটা এসিডি হবে, অন্য হাজার ফাংশনাল গ্রুপ থাকুক দেখার বিষয় না। তাহলে 2 নম্বরে আসবে কিটোন। তাহলে ঠিক আছে, আমরা এটা তীর চিহ্ন দিয়ে লিখলাম। হ্যাঁ মানে একটার পর আরেকটা। কিটোনের পরে কে আসবে, সরি এটা অ্যালডিহাইড, কিটোনের তারপরে আসবে কিটোন, তারপরে কে আসবে, তারপরে আসবে তোমার অ্যালডিহাইড, কিটোন গেল, এরপরে আসবে ও এইচ, ঠিক আছে মানে অ্যালকোহল। এরপরে কে আসবে, এরপরে আসবে তোমার অ্যালকিন। এগুলো একটু ইংরেজিতে লিখতে হবে কারণ অ্যালকিন তো সাধারণত আমাদের কি ডাবল বন্ড বিশিষ্ট হয়। এরপরে যেটা আসবে সেটা হলো অ্যালকাইন, ঠিক আছে অ্যালকাইন। এরপরে যেটা আসবে সেটা হলো অ্যালকেন। নামকরণগুলো একটু খেয়াল করো। তাহলে এই জায়গায় দেখো এই যে প্রথমে কিন্তু এরা থাকবে, এরা হইতেছে অধিক সক্রিয় বলতে পারো, আর এটা হচ্ছে কম সক্রিয়। ঠিক আছে, তাহলে যে বেটা বেশি সক্রিয় তাকে কিন্তু আমরা নামকরণ বলবো। এখানে আসলে সক্রিয়তার বিষয় না, এখানে যে যদি এরা থাকে উপরে তাহলে তাদেরকেই আমরা নামকরণ হিসেবে চিহ্নিত করবো। তাহলে দেখো এখানে কার্বক্সিলিক গ্রুপ আর হচ্ছে অ্যালকোহল গ্রুপ যদি কম্পেয়ার করো, তাহলে কার্বক্সিল গ্রুপ থাকলে কিন্তু অ্যালকোহলের নামটা সাধারণ মানে যৌগটা হবে না, তাহলে যৌগটা হবে মূলত অ্যাসিড। তাহলে এখানে এই দুইটাই কিন্তু আছে, তাহলে অ্যাসিড মূলকও আছে আর হচ্ছে অ্যালকোহল মূলকও আছে। তাহলে এই যৌগটার নাম কি অবশ্য বুঝতে পারতেছো, এই যৌগটার নাম হচ্ছে আমাদের অ্যাসিড জাতীয় যৌগ হবে, তাই না? তাহলে নামকরণের ক্ষেত্রে আমাদের যেই যৌগটা হবে সেটা কিন্তু সবার শেষে থাকে, আমি গত ক্লাসে এটা বলছিলাম, আমি আবার মনে করে দিতেছি, খেয়াল করো। যৌগটা যা নামকরণের ক্ষেত্রে কিন্তু সবার শেষে তা হয়, এটা কিন্তু রিমেম্বার মাইন্ড এটা। আবার বলতেছি, খেয়াল করো, রিপিট করতেছি আবার। যৌগটা যা নামকরণের ক্ষেত্রে কিন্তু সেই উচ্চারণটা সবার শেষে থাকবে। তাহলে এটা যেহেতু অ্যাসিড, তাহলে অ্যাসিডের নামকরণের ক্ষেত্রে কিন্তু অ্যাসিডের যেই নামের অংশটা সেটা কিন্তু সবার শেষে থাকবে। তাহলে একটু খেয়াল করো, আমরা নামকরণটা একটু খেয়াল করি। তাহলে এখানে কয় কার্বন আছে, 5 কার্বন, 1 2 3 4 5। তাহলে 5 কার্বন মানে পেন্টানোয়িক অ্যাসিড, এটা কনফার্ম কিন্তু তুমি লিখে রাখতে পারো, তাই না? তাহলে এটার নামকরণের ক্ষেত্রে আমরা লিখতে পারি পেন্টানোয়িক অ্যাসিড। একটু ফাঁক রাখলাম কারণ যে সামনে তো কিছু বসাইতে হবে, আমরা কিন্তু লাস্টে টুকু লিখতেছি। হ্যাঁ প্যান্টানোয়িক অ্যাসিড, এতটুকু কিন্তু কনফার্ম। এখন আসো আরো কিছু বাকি আছে, তাহলে কি কি বাকি আছে, তাহলে তুমি একটু নামকরণ করো। দেখো এখানে তাহলে তুমি কিভাবে বলবা, এখানে তোমার নামকরণের ক্ষেত্রে একটু খেয়াল করো, ফাংশনাল গ্রুপটা কিন্তু 1 নাম্বার কার্বনে আসবে না। এই যে দেখো কতগুলা কিন্তু প্যাচ লাগবে এখানে। হ্যাঁ তুমি ফাংশনাল গ্রুপের কার্বনকে নামকরণের ক্ষেত্রে হিসাবই করতেছো না, কিন্তু উচ্চারণ করতেছো। দেখো 1 নাম্বার কার্বন তাহলে কি হবে, এই যে পাশেরটা কিন্তু এই যে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। একটু মনোযোগ দিয়ে এই জায়গায় কিন্তু কনফিউশন হইতে পারো যে তুমি বলতেছো 5 কার্বন বিশিষ্ট প্যান্টানোয়িক অ্যাসিড, তাহলে সি ডাবল এইচ এটা 1 নাম্বার কার্বন হলো না কেন? হবে না, কারণ এটা ফাংশনাল গ্রুপ। এরপরে আমাদের কোনো আধিপত্য নাই, তাহলে আধিপত্য হইতেছে পাশের গুলো। তাহলে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে হাইড্রক্সিল গ্রুপটা কয় নাম্বার কার্বনে আছে, 2 নাম্বার কার্বনে আছে। তাহলে যেহেতু 2 নাম্বার কার্বনে আছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ট্রু হাইড্রক্সি প্যান্টানোয়িক অ্যাসিড। তাহলে সহজ জিনিস কিন্তু। হ্যাঁ ট্রু হাইড্রক্সি প্যান্টানোয়িক অ্যাসিড। রায়ার নামকরণটা বুঝতে পারছো নাকি আরো এক্সাম্পল দিয়ে বুঝাবো? বলো, এক্সাম্পল আরো দিয়ে সমস্যা নেই, কিন্তু বুঝতে পারছো কিনা এটা বলো।
হ্যাঁ, বুঝলে ভালো কথা। তাহলে তুমি একটা বলবা, আমি একটু মানে লিখি, আমি একটা সংকেত লিখি লাস্ট, আর পড়াবো না আজকে, হ্যাঁ। আমি জাস্ট একটা লিখতেছি, তুমি শুধু নামকরণটা বলবা। দেখো, CH3 এটা কিন্তু লাগবে, হ্যাঁ। CH, CH2, CO, CHO, ঠিক আছে। এটাই হলো আমাদের মূল কথা। আচ্ছা, তাহলে আসো। আচ্ছা, এটা একটু কঠিন হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এটা আমি একটু বলি, এটা তুমি হয়তো পারবা না, পারলেও হয়তো একটু কনফিউশন লাগবে, এটা একটু আমি বলে দেখো, একটু খেয়াল করো এই জায়গায় আসলে কেন একটু কনফিউশন লাগবে, একটু খেয়াল করো। আচ্ছা, এখানে OH আছে, তাই না? তাহলে এই যৌগটা কি আগে এটা ধরতে হবে, খেয়াল করো, এটা অ্যালডিহাইড, এটা কিটোন, এটা হলো অ্যালকোহল। তাহলে আমাদের কে কে আছে, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, তাহলে অবশ্যই এই যৌগটা অ্যালডিহাইড। সবার শেষে উচ্চারণ হবে অ্যালডিহাইড, এটা একটু কনফার্ম থাকো। তাহলে এটা কয় কার্বন বিশিষ্ট, 1 2 3 4 5, 5 কার্বন বিশিষ্ট, মানে পেন্টানেল। নেল, নট নল, নল কিন্তু অ্যালকোহল, ঠিক আছে, নেল। এখন কথা হইতেছে স্যার, এখানে আমি কোন জায়গা থেকে মানে গণনাটা শুরু করব? তাহলে এই জায়গায় যেহেতু ফাংশনাল গ্রুপ একটা ছিল, মানে একটা কার্বন বিশিষ্ট ছিল, কিন্তু এখানে দেখো কিন্তু 2 কার্বন বিশিষ্ট দুইটা ফাংশনাল গ্রুপ কাছাকাছি চলে আসছে। তাহলে কি আমরা এই যে এখান থেকে শুরু করব? না, এখান থেকে শুরু করলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এটা তো তুমি মেইন প্রোডাক্ট হিসেবে পেন্টালন লিখেই ফেলছো, তাহলে তো একে তোমার এই যে মানে সামনে তো লিখতে হবে, তাই না? তাহলে তুমি একে কিভাবে লিখবা? এরে যদি 1 নাম্বার ধরো, তাহলে এই দুই, এও তো দুই, তখন তো প্যাচ লাগবে। তাহলে এই প্যাচ সারানোর জন্য এখানে একটু মানে আলাদাভাবে মনে রাখতে হবে, যদি একাধিক কার্বন বিশিষ্ট কোনো মানে মানে একাধিক ফাংশনাল গ্রুপ যদি আসে এবং তারা যদি কার্বন বিশিষ্ট হয়, তাহলে তাদের ক্ষেত্রে আমাদের ফাংশনাল গ্রুপ থেকে নাম্বারিংটা শুরু করতে হবে। আমি আবার বলতেছি, খেয়াল করো, এও তো ফাংশনাল গ্রুপ। তাহলে কি আমরা নাম্বারিং এখান থেকে শুরু করব? না, এখান থেকে হবে না, কারণ এখান থেকে করলে এও এক, এও এক, এই দুই, আবার এও দুই হয়ে যাবে কিন্তু সেই অনুসারে, তাই না? এখানে আমরা বাদই দিলাম, কিন্তু একে তো কাউন্টে আনতে হবে। কেন? কারণ হইতেছে আমাদের প্যান্টানেল তো এই যে CHO দেখে চলে গেছে, তাহলে তো একে আমাদের ওই যে এই যে সামনে 2 হাইড্রক্সি বা 2 অক্সো এগুলো তো লিখতে হবে, তাই না? তাহলে আমাদের গণনাটা শুরু হবে এখন এই যে এই জায়গা থেকেই। এটা কিন্তু একটু ব্যতিক্রম, একটু মনে রাখতে হবে কিন্তু এগুলো, হ্যাঁ। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের কে কে আসছে, এখানে কিন্তু দুইটা আমাদের আলাদা আছে, একটা হলো অ্যালকোহল আর একটা হলো কিটোন। তাহলে এখানে প্রথমে কে আসবে? তাহলে উল্টা দিক থেকে আসবে হাইড্রক্সি, তারপরে কিন্তু কিটোন, তাই না? তাহলে আমাদের মানে হাইড্রক্সিটা কয় নাম্বার কার্বনে? 4 নাম্বার কার্বনে কিন্তু। তাহলে এখানে আমরা লিখবো 4 হাইড্রক্সি। যার সক্রিয়তা যত বেশি সে কিন্তু সবার লাস্টের দিকে থাকতেছে, এটা কিন্তু মনে রেখো, আমি আবার বলতেছি, সক্রিয়তা যার বেশি সে কিন্তু সবার লাস্টের দিকে থাকতেছে। সবচেয়ে সক্রিয়তা বেশি কার? CHO। তাহলে প্যান্টানেল, এই জন্য কিন্তু যোগটা এই হয়েছে। তাহলে তারপরে সক্রিয়তাকে কিটোন, তাহলে প্যান্টানেলের আগে আমাদের কিটোন মৌলটা বসবে, তার আগে কি হাইড্রক্সি, তাহলে হাইড্রক্সিটা সবার আগে বসতেছে। তাহলে 4 হাইড্রক্সি, তাহলে এই যে টু, এটাকে আমরা কি উচ্চারণ করব? CO কে আমরা উচ্চারণ করব অক্সো। তাহলে 2 অক্সো প্যান্টানেল, ঠিক আছে, এই যে নামকরণ কিন্তু হয়ে গেছে। আশা করি এটা আর ভুল হবে না, ঠিক আছে। বাকি যেগুলো আছে একটু দেখো, সামনের ক্লাসে সুযোগ পাইলে ইনশাল্লাহ এটাকে আমি আবার মনে করানোর চেষ্টা করবো, কারণ এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক বলতে পারো, হ্যাঁ। কারণ এগুলা দিয়ে আসলে ধরতে হবে যে হ্যাঁ, বলো। এটা উচ্চারণ হয় কিটোনের ক্ষেত্রে, আসলে কিটোনের নিজস্ব উচ্চারণটা অক্সই উচ্চারণ হয়, অন্য কিছু উচ্চারণ হয় না। যেমন অ্যালকোহলের ক্ষেত্রে অল হয়, তারপরে হচ্ছে তোমার মানে এই কিটোনের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, ঠিক আছে। এই কিটোনের দুইটা উচ্চারণ আসলে, দেখো আমি এটা একটু বলি। কিটোনের ক্ষেত্রে দুইটা উচ্চারণ হবে, একটা হলো নিজস্ব উচ্চারণের ক্ষেত্রে অন হবে, অন, অন, ON, অন উচ্চারণ হবে। আর নিজস্ব বাদে যদি অন্য কারো সাথে যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে অক্স উচ্চারণ হবে, ঠিক আছে। একটা এক্সাম্পল দিই, লাস্ট কথা দেখো, আমি যদি বলি এখানে এটা তো অক্স হইলো, বুঝতেই পারছো, কারণ এখানে যৌগ কিন্তু অ্যালডিহাইড, এই জন্য অক্স হয়েছে। এই যে নিজস্ব উচ্চারণ হইতেছে অন, আর অন্য জায়গায় যখন বসবে তখন কিন্তু সেটা হলো আমাদের অক্সো। একটা এক্সাম্পল দিই, খেয়াল করো, CH3, CO CH3, এই যৌগটা কি? এই যৌগটা হইতেছে আমাদের কিটোন, কারণ এখানে হইতেছে আমাদের কোনো অ্যালডিহাইড, তারপরে কার্বক্সিলিক মূলক নাই, তার মানে এই কিটোনই। যেহেতু অ্যালকেন, এটা সিঙ্গেল বন্ড আছে, তাহলে তো অ্যালকেন সবার লাস্টে, তাই না? তাহলে এটা অবশ্যই কিটোন। তাহলে এইখানে কি উচ্চারণ করবা? এখানে উচ্চারণ করবা প্রোপানন, ঠিক আছে, সরি, প্রোপানন। তাহলে এটা কিন্তু নিজস্ব, কিন্তু যদি এই বেটা অন্য কারো সাথে বসে, যেমন এই যে অ্যালডিহাইডের সাথে বসে, তখন হবে উচ্চারণ অক্স উচ্চারণ হবে, ঠিক আছে। এটা একটু ব্যতিক্রম ধর্মী উচ্চারণ, আর কোনো ক্ষেত্রে কিন্তু এই ব্যতিক্রম ধর্মী উচ্চারণ পাবা না।
তাহলে কিটোনের ক্ষেত্রে যদি নিজে যৌগটা হয় তাহলে অন উচ্চারণ হবে, আর যদি অন্য কারো সাথে বসে, অন্য কোনো যৌগের সাথে বসে, যেমন এই যে অ্যালডিহাইডের সাথে বসছে অথবা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি বসে, তাহলে সেই ক্ষেত্রে উচ্চারণ হবে অক্সো। এই জিনিসটা একটু মনে রাখো। তাহলে অনটা হলো নিজস্ব আর অক্সো হলো অন্য কারোর সাথে বসলে তখন হবে অক্সো। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, আরো অনেকগুলা ভাই এক্সাম্পল আছে, একটু দেখো কষ্ট করে। সুযোগ পাইলে সামনের ক্লাসে আমি আবার দেখাবো এটা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আবার বলতেছি, কারণ হইতেছে এগুলা এই নামকরণ দেখে তোমাকে আসলে ধরতে হবে এই এসিড নাকি অ্যালডিহাইড নাকি কিটোন। তুমি যদি যৌগ ধরতে পারো তাহলে রিঅ্যাকশন করতে পারবা, যৌগ ধরতে পারলে তার প্রপার্টি বলতে পারবা, যৌগ ধরতে পারলে তার প্র্যাকটিক্যালি ইউজ বলতে পারবা, অনেক কিছু কিন্তু এগুলোর উপর ডিপেন্ড করে। এই জন্যই আমরা এটা একটু বলে নিলাম। হ্যাঁ, বুঝছো? আসলে কিছু বুঝছো? বুঝলে কিন্তু আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ অনেক কষ্ট করে এই বিকেলবেলা আসছো, আসলে বিকেলবেলা পড়াটা কতটা যৌক্তিক আল্লাহ ভালো জানে। বিকেলবেলা আসলে একটু হাঁটাহাঁটির সময়, খেলাধুলা করার সময়, কিন্তু ইন্টারমিডিয়েট লাইফ তো একটু স্যাক্রিফাইস করতেই হবে, কিছু করার নাই। হ্যাঁ, আর আমার মতো যারা মানে হাতে বাধা বইরা আছে, যাদেরকে টিউশনি করে চলা লাগে, তাদের সকাল আর বিকাল তো নাই, তাই না? আমাদের বিকাল কি জিনিস, হাঁটা চলা কি জিনিস, এটা কি, এগুলো আসলে আমাদের লাইফে নাই বললেই চলে। ঠিক আছে তাহলে, হ্যাঁ, নামাজের সময় হয়ে গেছে, যাও।